নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। এই লাইভের বিষয় আইআইটি গুয়াহাটিতে, মানে আগে গৌহাটি এখন গুয়াহাটি, যাই হোক, সেখানে আইআইটি আপনারা জানেন দেশের একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন, অগ্রগণ্য আর কি, প্রযুক্তির দিক থেকে 1 নম্বর। সেই আইআইটি গুয়াহাটিতে পিএইচডি পড়ুয়াদের বিক্ষোভ তীব্র আকার নিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি। এসব আমি আগেই বলেছিলাম যে সরকারি যেসব প্রিমিয়ার ইনস্টিটিউশন সেগুলো আস্তে আস্তে রিসাফল হবে, রিসেট হবে, উঠে যাবে, কিছু রাখা হবে এবং সেটা অবশ্যই প্রাইভেটাইজড হাতে যাবে বা পিপিপি মডেলে চলে আসবে মালিকের অধীনে। তারই প্রক্রিয়া হিসেবে এই সব আগামীতে আরো দেখা যাবে, আমি বহু আগেই বলেছিলাম। তারই একটি অঙ্গ হিসেবে আইআইটি গুয়াহাটিতে আমরা দেখতে পাচ্ছি 600 জন পিএইচডি পড়ুয়া ক্লাস বন্ধ করে, একাডেমিক কাজকর্ম বন্ধ করে বাধ্য হয়ে পথে নেমেছেন। আসছি সবিস্তারে। কেন নেমেছেন, নেপথ্যে কি হতে চলেছে তাদের সাথে, এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনায় রাখছি। যারা স্কুল সার্ভিস পরীক্ষায় বসেছেন বা বসছেন বা বসবেন না বলে ঠিক করেছেন, সবার জন্যই, কারণ এখানে সংবিধান জড়িত, লাইফ, আমাদের জীবন এবং জীবিকা জড়িত। এইসব বিষয়ে সচেতনতা জরুরি। তাই শিক্ষক হন বা না হন, অবশ্যই এই অংশটিও মন দিয়ে শুনবেন। বিষয়টি কি? সুপ্রিমের রিভিউ কত দূর, অর্থাৎ রিভিউ হওয়ার কথা ছিল। এই যে প্রায় 26,000-এর যে চাকরি চলে গেল, মানে আদালতের নির্দেশে নাকি চলে গেল, টার্মিনেশন লেটার ছাড়াই, তাদের যে রিভিউ হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, আপনারা জানেন যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, আমাদের রাজ্য সরকার দাখিল করেছেন, ভুক্তভোগী ক্যান্ডিডেট যারা তারাও করেছেন, একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। সেটা কোথায়? তার শুনানি আমরা কেন পাচ্ছি না, হিয়ারিং কেন পাচ্ছি না? তার আগেই পরীক্ষা নেওয়া হচ্ছে কেন? পরীক্ষা নেওয়া হচ্ছে কেন? এত প্রতিবাদ হওয়া সত্ত্বেও পরীক্ষা হচ্ছে। আমি বলেছিলাম পরীক্ষা কিন্তু হবে, অন্তত পরীক্ষার বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, কারণ ইতিমধ্যেই 5 লক্ষ, মানে ওই ডেট পেরিয়ে গেছে 21শে জুলাই, 5,80,000 জন আবেদন করেছেন। আসছি বিস্তারে। যারা আবেদন করেছেন, পরীক্ষায় বসছেন, তারা কতটা আশা করবেন, কেন আশা করবেন, কেন করবেন না, বিকল্প কি ভাববেন, কোন জীবিকায় যাওয়ার কথা উচিত কিনা, এসব যদিও আমি আগেকার ভিডিওগুলোতে বহুবার বলেছি। এখন স্কিলের যুগ, এবং বাঁচতে চাইলে স্বরযুক্তিতে ফিরুন, লড়াই করে ফিরুন, গ্রামের বা আশপাশের কয়েকজনকে নিয়ে সংযুক্তিতে আসুন। আলটিমেটলি এই ধরনের একটা ব্যবস্থা যদি আমরা আগামীতে করতে না পারি, তাহলে কিন্তু বিনাশ, মধ্যবিত্তের বিনাশ, যেটা আমি বহু আগেই বলেছিলাম, নতুন বিশ্ব ব্যবস্থার একটা অন্যতম দিক, সেটিই কার্যকর হচ্ছে এই সিস্টেমের মাধ্যমে। যে আমাদের সামনে যে ঘটনাগুলো ঘটছে, যে খবরগুলো আসছে, তার জন্য মানসিক প্রস্তুতি রাখুন এবং সন্তান সন্ততিকে কোন দিকে নিয়ে যাবেন, কি পড়াবেন, যাদের অবশ্যই এখন সদ্যজাত, তাদের নিয়ে ভাবার কিচ্ছু নেই। আগামী এখনো সেই অর্থে তারা যখন বড় হবে, তখন বিশ্ব এরকম থাকবে না। তো কিন্তু যাদের সন্তান সন্ততি, কিশোর কিশোরী এই অবস্থায় আছেন, কর্মজগতের প্রবেশের মুখে পৌঁছে গেছেন, তারা কি করবেন, তারা কোন দিকে যাবেন? এক ভয়াবহ পরিস্থিতি। আসছি এক এক করে। প্রথমে আজকে একটি হাতে গরম অভিজ্ঞতার কথা আমার সহযোদ্ধাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি। একটু আগেই আমি একটু কাজে বাইরে বেরিয়েছিলাম, সেখানে দেখি একটি
একজন লোক কত বয়স হবে, এই 40-41 এরকম বয়স হবে, সে আরেকটি পরিচিত লোককে আহ এক অভিজ্ঞতার কথা, যেটা আমার কাছে আপনাদের কাছে ভয়াবহ অভিজ্ঞতার কথা হতে পারে, কিন্তু সেটা উনি বেশ স্মার্টলি বলছেন এবং এটা তার কাছে বেশ একটা যেন প্রাপ্তির মতো মনে হচ্ছে। কি ঘটেছে, তার ভাই তার চেয়ে স্বাভাবিকভাবেই যত জানা গেল ওদের কথোপকথনে 30-32-35 এরকম বয়স, মানে 5-6 বছরের ছোট। তার হার্ট প্রবলেম, হার্টের রাত্রিবেলা সমস্যা হচ্ছিল ইত্যাদি। তাকে কাছাকাছি একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলো। তো তখন সেখান থেকে বলা হলো অবস্থা ভালো নয়। তো তখন তারপর থেকে তিনি কি করলেন, তিনি বেশ গর্বের সঙ্গে বলা শুরু করেছেন। তিনি তাকে বলছেন, তারপরে আমি আর ভুল করি, একেবারে দেবী শেঠিতে নিয়ে গেলাম। মানে একেবারে দেবী শেঠি, বেশ মানে এই যে একটা বড় ব্র্যান্ডের নাম তিনি বলে ফেললেন। এবং তারপরে তার যে এবিলিটি এবং তার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তিনি যে একেবারে দারুণ একেবারে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি তিনি প্রকাশ করলেন। বেশ, তারপরে কি হলো, নিয়ে যাওয়া হলো এবং সেখানে নাকি জানানো হলো ইতিমধ্যেই 3খানা হয়ে গেছে। জানেন তো সাইলেন্ট হার্ট অ্যাটাকের ব্যাপারটা আপনারা জানেন। তো যাই হোক, এগুলো এখন আস্তে আস্তে বাড়বে, সেটা বহু আগেই বলেছি, আপনারা জানেন। তারপরে কি হলো, এবার সেই মানে দাদা তার, তিনি নিয়ে গিয়েছিলেন, আরো লোকজন ছিল অবশ্যই। তো প্যাকেজ জানতে চাইলেন, তখন হসপিটাল কর্তৃপক্ষ বললো এখন ওসব আলোচনার সময় নেই, ইমিডিয়েট অপারেশন করতে হবে, ইমিডিয়েট সার্জারি করতে হবে। বেশ, অবশ্যই করতে হবে। তো সার্জারি করা হলো। তারপরে কি হলো, পেশেন্ট এখন বেডে আন্ডার অবজারভেশন, মানে এখনো কিছু মানে বলা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু মানে আপাতত প্রথম বিপদ কেটে গেছে, অবজারভেশনে রাখতে হবে। তো প্রথম বিল ইনি পেলেন এবং সেটা বেশ গর্বের সঙ্গে জানাচ্ছেন। মানে বিল বেশি হলে স্টেটাস হাই হয়, জানেন তো। প্রথম বিলই নাকি 3,75,000 টাকা তিনি বিল পেয়েছেন। বেশ ভালো গর্বের সঙ্গে বললেন আর কি, বেশ একটা স্যাটিসফ্যাকশন এলো আর কি। তো তখন আমার মনে হলো বেশ কিছু লোক আমাদের সমাজে আছে তাদের সঙ্গে মনে হয় এমনটাই হওয়া উচিত ছিল। মার্জনা করবেন, মহাকাল এমনটাই চেয়েছে, না চাইলে তো এমন হয় না। পাশাপাশি গরিব মানুষ, তাদের কথা তো ভাবলে আমি শিউরে ওঠে, রাতে ঘুম হয় না আমার। কাছাকাছি সহজাত যখন এরকম ঘটনাগুলো জানি, শুনি, ভাবি, তখন মাঝে মাঝে এমনটা হয়, আমিও তো মানুষ। কিন্তু এইসব মানুষের যে অঢেল আছে, মানে কিছুই না, যেভাবে তিনি বললেন যেন 3,75,000টা মানে কিছু নয় আর কি। এরপরে আরো বিল আসবে তাও তিনি জানেন এবং তিনি প্রস্তুত। এবং তার বলাতে কোনো রকম মানে বিষাদ, যন্ত্রণা, অসহায়তা কিছু নেই, স্মার্টলি বলে গেলেন। ভাবুন, একটা সাধারণ মানুষের কাছে যদি 3,75,000-এর একটা বিল ধরানো হয়, তিনি সে ভাবতে পারেন এতগুলো টাকা? আমি তো ভাবতে পারি না, ভাবতে পারি না। অথচ এদের কাছে ওটা কিছুই নয়। তাহলে এই ফিয়াট কারেন্সি এক শ্রেণীর মানুষের হাতে, আমি আদানি আম্বানির কথা ছেড়ে দিলাম, মধ্যবিত্তেরই এক শ্রেণী মানুষের কাছে ভালো রকম ভাবে আছে, মালকড়ি ভালো আছে, মাল্লু ভালো আছে। তো এদের এবার সময় আসছে, অর্থাৎ ইউ ওড নাথিং বাট ইউ উইল বি হ্যাপি, এই পর্যায়ে তারা আগামীতে একটু একটু করে চলে যাচ্ছে। তো এই যে গর্ব 3,75,000 মানে কিছুই না, এর পরে যখন ওটা 50 লাখ, 60 লাখ, 70 লাখে চলে যাবে, যারা এখনো ভাবতে পারছেন না কেন এসব হচ্ছে, তো তারা তখন আস্তে আস্তে ওই পর্যায়ে চলে যাবে। সে প্রক্রিয়াটাও চলছে। তো যাই হোক, আমি পাশে দাঁড়িয়ে শুনছিলাম। তো এবার কথোপকথন শেষে হঠাৎ করে আমি যখন চলে যাচ্ছে, তখন আমি সেই যুবকটিকে জিজ্ঞাসা করলাম, অপরিচিত, জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার ভাই কি করোনা ভ্যাকসিন নিয়েছিল? উনি বেশ এবারেও বেশ স্বাস্থ্য সচেতন ভাবে উত্তর দিলেন, হ্যাঁ, সে আর না নেওয়া কি, সেটা অবশ্যই প্রথম দিকেই নাকি নিয়েছেন এবং বেশ নিয়ে যে ঠিক করেছেন সেটাও উনি বলতে মানে হাব ভাবে আর কি বুঝিয়ে দিলেন। মানে ওই ভুল কেউ করে, না নেওয়ার ভুল কেউ করে, ব্যাপারটা এই রকম। 3খানা নিয়েছেন। এবার আমি বললাম, আপনি? হ্যাঁ, আমিও নিয়েছি।
সবাই নিয়েছে, আমরা মানে একটা বিশাল কর্তব্য আর কি। যাই হোক, তো যাই হোক, তারপরে আমি আর কিছু বললাম না, কারণ এইসব মানুষকে বলতে গেলে, মূল বিষয়টা বলতে গেলে এতটা সময় দিতে হয়, যে সময় আমার নেই, ওনারও নিশ্চয়ই নেই, স্বাভাবিক ওই সময়ে। কারণ যেখান থেকে শুরু করতে হবে এবং সেখানে শেষ হবে, এটা করতে গেলে মানে এই অন্ধত্ব যাদের মধ্যে এখনো আছে, তাদের ক্ষেত্রে ওইভাবে পথে ঘাটে, হ্যাঁ, খেটে খাওয়া মানুষ হলে আলাদা কথা, তারা অন্তত একটু তাদের মগজটা এখনো অল্প অল্প খোলা আছে, আমার অভিজ্ঞতায় বলছে। কিন্তু এইসব মানুষের ক্ষেত্রে ওটা অপচয় মাত্র। তো আমি চলে এলাম। তো এই হলো বিষয়। তাহলে ব্র্যান্ডিং মানে অনেক আমাদের এই সভ্যতার ব্র্যান্ডিং, মগজ ধরায় ব্র্যান্ডিংটা এমন পর্যায়ে চলে গেছে যে চিকিৎসাটা, বিশেষ ব্যক্তির হাসপাতাল কি দেবী শেঠি, মানে তারও একটা গর্ব, মানে মানে প্রাইড, একটা অদ্ভুত রকমের একটা স্টেটাস, প্রাইড বলবো না, স্টেটাস। হাসপাতালের বিলটা স্টেটাস। আপনি আপনার প্রিয়জনের জন্য খরচ করলেন কি বা করলেন, কতটা করতে পারলেন, সেটাও একটা স্টেটাস। প্রশ্ন ছাড়া, প্রশ্ন করবেন না, স্টেটাস শো করুন। এটা শোয়িং এর যুগ, এটা ডেমনস্ট্রেশনের যুগ, এটা শো অফের যুগ। এই শো অফ ব্যাপারটা শুধু মোবাইল নয়, বাড়ি গাড়ি নয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, চিকিৎসার ক্ষেত্রেও, প্রিয়জনের স্বাস্থ্যের দেখভালের ক্ষেত্রেও সেটা একটা চরম আকার নিয়েছে, এই শো অফ, যা অত্যন্ত বিপজ্জনক, যা নিজের কবর নিজে খোঁড়ার সামিল। মহাকালের প্রক্রিয়া আটকানো তো যাবে না। তো যাই হোক, তো এইটা আমার সামনেই ঘটেছে একটু আগেই। তো এরপরে কি হবে আমরা আমি জানি, 3,75,000-এ ওটা আটকে থাকবে না, ওটা বাড়বে, এবং তারপরে আলটিমেটলি যদি ফিরেও আসে সে, তারপরে বিছানায় শুয়ে কতদিন কাটাবেন আর চলে ফেরে কতদিন বেড়াবেন, সে বিষয়েও একটা প্রশ্ন চিহ্ন। আর ফিরে যদি আসেন, এও আমরা জানি। যাই হোক, ফার্মা লবি তার কাজ করে চলেছে, ভ্যাকসিন ভৌ তার কাজ করে চলেছে, আমিও আমার কাজ করে চলেছি, এবং আপনারা আমার সহযোদ্ধা পাঠকেরাও আপনাদের কাজ করে চলেছেন। কাজ করে যেতে হবে চরৈবেতি, তাই না? থামলে চলবে না। আমি তো থামছেই না। এবার আসুন আজকের আলোচ্য বিষয়ে চলে আসে। গুয়াহাটি আইআইটিতে 600 জন, তারও বেশি পিএইচডি স্কলার, তারা বিক্ষোভে সামিল হয়েছেন, এবং প্রতিবাদ হিসেবে তারা এই জুলাই নভেম্বরের সেমিস্টার যে রেজিস্ট্রেশন ফি তারা দিচ্ছেন না দিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন? হঠাৎ করে কি দাঁড়ালো? ওই যে রেজিস্ট্রেশন ফি এর অস্বাভাবিক বৃদ্ধি, এক ধাক্কায় প্রায় 11,000, মানে 10,900, যেটা আগে 34,400 এইরকম ছিল, সেটা বেড়ে এখন 45,700 এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। মানে এক ধাক্কায় 10,900 টাকার বৃদ্ধি গত সেমিস্টারের তুলনায়। ভাবতে পারেন? এই আইআইটিতে তো যারা পড়াশোনা করে, দেখবেন একটা উল্লেখযোগ্য সংখ্যক মধ্যবিত্তের বা নিম্ন মধ্যবিত্তের মেধাবী ছেলে পেলে, আদানি আম্বানির ছেলে পেলে পড়ে না সেখানে। মেধাবী ছেলে পেলে ভালো র্যাঙ্ক করে আইআইটিতে যায়, বা এআইএমএস এ যায়, বা এখনো ট্রেনটা আছে, তবে আস্তে আস্তে আগামীতে শেষ হয়ে যাবে, আর সুযোগ থাকবে না। মেধা দিয়ে, মানে ওরা যে মেধার ডেফিনেশন তৈরি করেছে, সেই ডেফিনেশন দিয়েও আর এসব জায়গায় জায়গা হবে না, কারণ ওই যে মধ্যবিত্তের বিনাশ। আসছি সেই প্রসঙ্গে। তারপরে কি হলো? তারপরে ছাত্র সংগঠন, ওদের যেটা জিমখানা রয়েছে, স্টুডেন্ট, তারা প্রতিবাদ করলো। তাতেও কর্তৃপক্ষের কোনো টনক নড়ার ব্যাপার নেই। তারপরে শেষ যে ইমেল, সেখানে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে 29 জুলাইয়ের মধ্যে ফাইন সহ পুরো
যেটা সেমিস্টার ফি রেজিস্ট্রেশন, সেটা দিতেই হবে। তারপরে নাকি আবার ছাত্র সংগঠন অনুরোধ করায় তারা বলেছে ঠিক আছে, ফাইন তো না হয় নিলাম না, ফাইন লাগবে না, কিন্তু 29শে জুলাইয়ের মধ্যে যদি না করা হয় তাহলে আর হোস্টেল ফেসিলিটি, একাডেমিক ফেসিলিটি থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে পরিষ্কার এইরকম শিরোনামে খবর আছে, আমি দিয়ে দেবো লিঙ্ক, যে পে করুন নইলে ফিরে যান, গো ব্যাক টু প্যাভিলিয়ন, কুইট, ছেড়ে দাও, হোস্টেল ছেড়ে দাও, পড়াশোনা ছেড়ে দাও, একাডেমি ছেড়ে দাও। শুধু তাই নয়, হোস্টেল ছাড়া শুধু নয়, পড়াশোনা বন্ধ শুধু নয়, ক্লাস বন্ধ শুধু নয়, আর কি বলা হয়েছে, স্টাইফেনও বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন পিএইচডি করতে গেলে এখনো এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে ইউজিসির যেসব নিয়ম কানুন আছে, তো যাই হোক, তো এদের থেকে এরা সরকারি যে নিয়ম, স্টাইফেন্ড দেওয়া হয়, স্টাইফেন্ড সেটাও বন্ধ হয়ে যাবে। এবং এই স্টাইফেন্ডের কারণেও কিন্তু অনেকে এই পিএইচডিটা করেন, আরো সংখ্যাটা বেড়ে গেছে। দেখুন 600+ পিএইচডি গুয়াহাটিতেই, আইআইটিতেই, তার মানে অন্যান্য আইআইটিতে আরো আছে। তো এটা বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে এটা কেন পিএইচডি করার দিকে স্টুডেন্টরা কেন যাচ্ছে, এখন তো পরিস্থিতি তেমন নয়। আসল কারণটা একটু বলি আপনাদের, এটা আপনারা দেখতে পাবেন আগামী। আসলে সবাই যে খুব জ্ঞান অর্জনের জন্য একাডেমিক ফাউন্ডেশনটা আরো বেশি মজবুত ফর্টিফাই করবার জন্য পিএইচডি করছেন এমন নয়। ওই স্টাইফেনের একটা সুযোগ আছে। কিরকম সেটা? প্রথম 2 বছর 37,000 টাকা করে মাসে স্টাইফেন পায় ওরা, ফার্স্ট 2 ইয়ার্স। পরের 3 বছর 44,000 টাকা করে পায়, তারপরে পাবে না, শেষ হয়ে গেল, 5 বছর কমপ্লিট তারপরে। কিন্তু এই যে 5 বছর, সেটাও কম নয়, কিন্তু কম নয়, এই অর্থটা কম নয়, অর্থনীতিটা বুঝতে হবে। পাশাপাশি জ্ঞান অর্জন ফাউন্ডেশন ঠিক আছে, সেটা মেনে নিয়েও বলছি এই স্টাইফেনটা কিন্তু একটা আকর্ষণ বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে। কেন? খোঁজ নিয়ে দেখুন, সমস্ত আইআইটিতে বর্তমানে যে অ্যাবজর্পশন স্ট্যাটাস, অর্থাৎ ক্যাম্পাসের মাধ্যমে যত জবের সুযোগ আগে যতটা 20-25 বছর আগে বা 10 বছর আগেও যতটা ছিল, বা 2022-এও যতটা ছিল, সেটা আর নেই। ভয়ঙ্কর ভাবে সিঙ্ক করে গেছে, কমছে। একটা সময় ছিল যখন ক্যাম্পাসের মাধ্যমে সরাসরি, যাকে ক্যাম্পাস ইন্টারভিউ বলা হয়, আপনারা জানেন, বড় বড় সব কর্পোরেটরা সেখানে বাছা স্টুডেন্টদেরকে তুলে নিয়ে যায় বড় বড় প্যাকেজ দিয়ে। মাঝে মাঝে খবরে দেখবেন এগুলো বেরোয়, 2-1টা বিচ্ছিন্ন ঘটনাকে দিয়ে ওরা লোভ দেখায় যে এই যে খেটে খাওয়া চাষির ছেলে, অটো চালকের মেয়ে, ট্রাক ড্রাইভারের মেয়ে, এই বিশাল প্যাকেজ, গুগল প্যাকেজ পেয়ে গেছে, কত 50 লক্ষ টাকা। এইভাবে ওরা 2-1জনকে প্রমোট করে, মানে খেটে খাওয়া মানুষে প্রমোট করে লোভ দেখায়, পড়াশোনা যাতে করে তারা করে, বা এই লোভটা তারা দেখিয়ে জমি জমাগুলো হাতিয়ে নেয়। ভদ্রলোক মামাদের জমি জমার সম্পদ হাতানো যায় না, তাই তো? এই প্রক্রিয়া, এটাই আসলে উদ্দেশ্য। তো সেটা ওরা আস্তে আস্তে ওরা আরেকটা ফেজে নিয়ে যাচ্ছে। তো সেইখানে আমরা এখন বাস্তব ছবিটা দেখতে পাচ্ছি যে আগে ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে জব না হলেও পরবর্তীতে তাদের নিজের, মানে ওয়াক ইন ইন্টারভিউ বা বিভিন্ন রকম ভাবে অ্যাপ্লাই করে বাইরে থেকে অফ ক্যাম্পাসও বাকিদের হয়ে যেত। আইআইটিরা একটা সময় আমরা জানি যে বসে থাকার ব্যাপার ছিল না, মানে বেকারত্বের গল্প নয়, সবারই কিছু না কিছু একটা ভালো স্টেবল জব হয়ে যেত। এই আশাতেই তো সবাই আইআইটির পেছনে ছুটতো, সেটা নেই কিন্তু এখন। 2024-এর যে আমরা যে ছবিটা পাচ্ছি, তাকে দেখা যাচ্ছে এখনো 2025-এর মাঝামাঝি হয়ে গেল, এখনো 38% আইআইটিয়ান, সমস্ত আইআইটি মিলিয়ে, তারা এখনো জবলেস। ক্যাম্পাসেও পাননি তারা,
পরে যে তারা পায় তারও তো ডেটা থাকে, সে পরে মানে অফ ক্যাম্পাস যেটাকে বলে সেখানেও তারা পাননি, বাড়ছে সংখ্যাটা, 38% পৌঁছে গেছে আইআইটি। ভাবতে পারেন? তাহলে এই যে পরিস্থিতি যদি হয় এরকম, তাহলে তো একটা সংখ্যক বা উল্লেখযোগ্য সংখ্যক পড়ুয়া তারা পিএইচডি করতে চাইবেনই, চাইবেন তো। তাহলে কেন চাইবেন না? কেন চাইবেন না? ওই যে 34,000 টাকা প্রথম 2 বছর স্টাইফেন্ড, চাকরি তো অনিশ্চিত হয়ে গেছে, যা পরিস্থিতি, সবার না হলে উল্লেখযোগ্য অংশের জীবিকা। তো স্বনিযুক্তি একটা সুযোগ থাকে এন্টারপ্রিনার হওয়ার, কিন্তু তার জন্য তো একটা মূলধন থাকে, লাগে এক্সপার্টাইজ লাগে, সবার তো সেই এন্টারপ্রিনার হওয়ার ক্ষমতা থাকে না। তো সমস্যা, তাই এই অন্তত এই 5টা বছর স্টাইফেন্ড নিয়ে পরিবার চালানোই বলুন, লোন টোন যারা নিয়েছে সুরাহা বলুন, বা অন্যান্য জীবনযাপনের যে আনুষঙ্গিক ব্যাপারগুলো তারা চালাতে পারে, অন্তত 5 বছরের নিশ্চয়তা। তাই 600+ পিএইচডি আমরা দেখতে পাচ্ছি পড়ুয়া গুয়াহাটি আইআইটিতে, একটা কারণ। তো তো এই অবস্থাতে তারা কি বলছে? তারা বলছে যে বর্ধিত যে ফিস 10,900 টাকা, ওটা মকুব না করলে বা ওটা আগের ফিজে, আগের স্ট্রাকচারে না নিয়ে গেলে আমরা দেব না, এই নিয়ে টানাপোড়েন চলছে। তো সেখানকার স্টুডেন্ট যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র স্টুডেন্টস অ্যাফেয়ার যে কমিটি, তারা অবশ্য একটা মহান সলিউশন দিয়েছেন। কি সলিউশন? সেটা হলো যে যাদের আর্থিক অবস্থা খারাপ, মানে এই 45 মানে 46,000 টাকা, প্রায় 46,000 টাকা এরকম যদি দিতে না পারো তোমরা, চিন্তা কি, আমরা লোন পাইয়ে দেব 0% ইন্টারেস্টে। লোন, বুঝতে পারছেন তো লোনের কি জিনিস, লোনের ফাঁদ। যাই হোক, এই লোনটা পাইয়ে দেব, তাও বলছে না যে গরিব ছাত্র, এটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু আইআইটি এখনো পর্যন্ত কাগজে কলমে সরকারি, তাই তো, সরকারি। সেখানে দুস্থ ছাত্রদের ফিটা কমিয়ে দেওয়া হবে বা কনসেশন দেওয়া হবে বা কিছু, তাও বলছে না। কি বলছে? লোন পাইয়ে দেওয়া হবে। কোথায় আছে না, কি পড়াবেন সন্তানদের? তাহলে এই হলো, এটা শুধু গুয়াহাটি নয়, আস্তে আস্তে দেখতে পাবেন যখনই এগুলোর মানে বুঝতে পারবেন যে ফান্ডিং এবং কন্ট্রোল বেসরকারি হাতে চলে গেছে, বেসরকারি হাতে চলে গেছে। আগামীতে এটা কেন হচ্ছে? ওই যে সাবসিডি তুলে নিচ্ছে সরকার, স্কুল কলেজে দেখবেন একটা সময় বিনামূল্যেই ভর্তি হওয়া যেত, সরকারি কলেজের কথা বলছে, এখন দেখবেন পেমেন্ট করতে হয়, অল্প স্বল্প হলেও করতে হয়, স্কুলেও করতে হয়, প্রাইমারি স্কুলেও করতে হয়। অর্থাৎ সাবসিডি মানে জনগণের জন্য যে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা ছিল, জনগণের প্রদেয় কর থেকে, ট্যাক্স থেকে জনগণকে কিছু সুযোগ সুবিধে পাইয়ে দেওয়া, সেটা আস্তে আস্তে উঠে যাবে। কারণ এই জনগণের প্রদেয় জিএসটি বলুন, ইনকাম ট্যাক্স বলুন, এগুলো পুরোটাই মালিকের হাতে যাবে। তার উদাহরণ আমরা ইতিমধ্যে বেশ কিছু পেয়ে গেছি, যেমন করোনা ভ্যাকসিন এর অফিসিয়ালি প্রায় 40,000 কোটি টাকা কোভিশিল্ড খাতে সরকার কিনেছে, কোভিশিল্ড কিনে আমাদেরকে দিয়েছে, গুঁজে দিয়েছে। সেটা জনগণের টাকা, কার কাছে গেছে? বিল গেটস এর কাছে গেছে, মানে সিরাম ইনস্টিটিউটের হাত দিয়ে, আদার পুনাওয়ালার হাত দিয়ে বিল গেটস এর কাছে তার যেটা মানে শেয়ার পৌঁছে গেছে। তাহলে জনগণের টাকা কোন কাজে লাগছে বুঝতে পারছেন তো? বেসরকারি মালিকের ভোগে যাচ্ছে, ব্যাপারটা এইভাবেই হচ্ছে। অর্থাৎ বরাতগুলো, টেন্ডারগুলো, এই যে রেলের যে বন্দে ভারত কোচগুলো, জনগণের টাকা কার হাতে যাচ্ছে? চৌধুরী পরিবারের হাতে যাচ্ছে। ওই টিটাগড় জানেন নিশ্চয়ই, হ্যাঁ, তো রেল ওয়ার্কস তো তারা বানিয়েছে, কাগজে উপরে উপরে কিন্তু সরকারও আছে দেখাবে, কিন্তু পুরো মানে লায়ন শেয়ার, যে বড় শেয়ার হোল্ডার
যারা চালাচ্ছে কোম্পানিটা সেটা কিন্তু ওই চৌধুরী পরিবার, বাঙালি চৌধুরী নয় কিন্তু। তাহলে অনেকে বলবে বাংলা পক্ষ কি গর্ব কি গর্ব, বাঙালি 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 কি গর্ব, মানে ব্যাপার আছে তো অনেকের। অনেকে আদানি আম্বানি নিয়ে গর্ব করে, কি ভারতীয় হয়ে প্রথম 10 জন ধনীর মধ্যে সুযোগ করে নেওয়া, এটা কি কম গর্বের? এই হলো আমাদের গর্বের আকার প্রকার এবং ইত্যাদি ইত্যাদি। গর্ব কিসে কখন করা উচিত সেটাও তো আমাদের নেই, সব ঘেটে হয়ে গেছে, তাই তো? ব্যাপারটা ওই রকম ভাবে অনেকে ভেবে নেয়, বাপরে চৌধুরী বাঙালি, হ্যাঁ ওরম নয় কিন্তু। যাই, ওই জন্য পক্ষ টক্ষ সব আছে তো, বাংলা পক্ষ, অমুক পক্ষ তমুক পক্ষ। আর ওই যে এখন আবার ওটা খুব দারুণ রকম বাজারে চলছে, কি বাংলা বলার কারণে নাকি অমুক জায়গায় অমুক হেনস্থা করা হচ্ছে। আবার দেখলাম নাকি ওই বর্ডারে ছুঁড়ে দিয়েছে, মানে পেলোডারে চাপিয়ে নাকি ছুঁড়ে দিয়েছে বাংলা বলার অপরাধে। তাই ব্যাপারটা এরকম, খেলাটা ওরকম। সৌরভ গাঙ্গুলি কি বাইরে টাইরে গেলে বাংলা বলেন না? উনি তো বাঙালি, হ্যাঁ উনি তো বড় বড় জায়গায় নেমন্তন্ন টেমন্তন্ন খেয়ে আসেন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের, বোম্বে টম্বে ও যান, তো উনি কি বাংলা বলেন না? সেখানে গিয়ে শুধু ইংরেজি বলেন, আর দু একবার বাংলা বলে ফেললে তাকে ধরে নিয়ে ফেলে দেবে বাংলাদেশে। কেন? হ্যাঁ ফেলে দেবে? হিম্মত আছে কারো? খেলার ব্যাপারটা বাংলা বলার জন্য নয় মশাই, ওটা হচ্ছে মিডিয়াকে পয়সা করে দিয়ে ফান্ডিং করে ওই বাঙালি অবাঙালি একটা দ্বন্দ্ব তৈরি করে, যাতে করে নতুন বিশ্ব ব্যবস্থা তথা এই যে নির্যাতন নেমে আসছে মানুষের ওপরে, শোষণ নেমে আসছে, বউ বউ গুঁজে দেওয়া, জোর করে বিভিন্ন রকম আমাদেরকে দিয়েই করাচ্ছে, তাতে করে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে না পারি, তার জন্য হিন্দু মুসলমান বাঙালি অবাঙালিকে লড়িয়ে দেওয়া হচ্ছে। বহু আগেই বলেছি, এটা আগামীতে বাড়বে। তাহলে বাংলা ভাষা বলার জন্য যদি, শুধু ওই কারণেই যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, বাংলা বলার অপরাধে যদি বাংলাদেশি ছাপ দিয়ে দেওয়া হয়, ভারতের নাগরিক বলে গণ্য না করা হয়, তাহলে ওইসব এলাকায় রাজস্থান যেসব হচ্ছে ওইসব গোবলয়, মানে বিজেপি রাজ্য, দেখবেন খবর হচ্ছে বিজেপি। আবার এরকম করে দেখবেন ফান্ডেড মিডিয়া খবর করে কি 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 রাজ্য? যোগী রাজ্য। ওরে বাপরে বাপ, যোগী রাজ্য। আর সঙ্গে সঙ্গে মোল্লারা, মাথা মোটা মোল্লারা, মোল্লাই বলি এদিকে আছে, বুঝতেই পারছেন, জয় শ্রীরাম, এটা আছে। হ্যাঁ যোগী রাজ্যে মানে কি বিজেপি রাজ্য হয়ে গেল, মানে ওটাই রাজনৈতিক দল। রাজনীতির দল ছাড়া এরা কিচ্ছু বোঝে না। আরো সব রং টং বোঝে, ধর্মকম্ম, আসল ধর্ম বোঝে না, ধর্মকম্ম যেটা ওরা ব্রেন ওয়াশ করে চাপিয়ে দিয়েছে সেটা বোঝে। কি রাজস্থান, কি বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বেশ, তাই তা ওসব রাজ্যে কি আর বাঙালি থাকে না কেউ? বড় বড় পোস্টে বাঙালি গোটা বিশ্বেই আছে, কর্পোরেটে খোঁজ নিয়ে দেখুন, ওসব জায়গায় কোনো বাঙালি চাকরি বাকরি করে না? করে, আলাদ করে। তো তারা তো বাঙালি, বাংলা ভাষায় কথা বলছে, বলে পরিবারে অন্তত বলে, তো সেই খবরটা ওদের পুলিশের কাছে নেই, তা তারা কেন তাদের আটক করছে না বাংলা বলার অপরাধে? এটা হলো দালাল মিডিয়াকে যেমন করে ওরা খবর করতে বলে তেমন করে খবর করে ওরা। তাহলে কি খেয়াল করে দেখুন কাদের ওপর ওটা হচ্ছে? পরিযায়ী শ্রমিক। আগে হ্যাঁ, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া মানুষকে পুলিশ হ্যারাস করছে। আসল কাহিনী ওটাই, ভাষা টাষা বাদ দিন। খেটে খাওয়া মানুষগুলোকে যেমন লকডাউন আচমকা ঘোষণার পরে এই পরিযায়ী হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি নির্বিশেষে তাদের ওপরে কি যন্ত্রণা নেমে এসেছিল আপনারা জানেন। শয়ে শয়ে মাইল হেঁটে পরিবারের কাছে ফেরার পথে কত প্রাণ চলে গিয়েছিল। তখন কি ভাষার ব্যাপার ছিল? হ্যাঁ, ধর্মের ব্যাপার ছিল? ছিল না। কি ছিল? ওটা কৌশল ছিল, স্ট্র্যাটেজি ছিল। এদেরকে শেষ করতে হবে, এরা ইউজলেস ইটার্স, এরা আগামীতে যে টেকনোলজি তার বাধা, এদেরকে যতটা সম্ভব ছেঁটে ফেলা যায়, তার বদলে বিভিন্ন শিল্পে, কনস্ট্রাকশনে
যতটা সম্ভব রোবোটিক্স অ্যাপ্লাই করা যায়, যতটা সম্ভব এআই অ্যাপ্লাই করা যায়, সেই চেষ্টাটা করতে হবে। তাই এদেরকে বিভিন্নভাবে হেনস্থা করো, কখনো ধর্মের নাম করে, কখনো ভাষার দোহাই দিয়ে, কখনো বাংলাদেশির তকমা দিয়ে, এইভাবে ওদেরকে হেনস্থা করো যাতে করে এরা ভাতা নির্ভর হয়ে পড়ে, মানে নিজের কাজকর্ম স্কিলকে চুলোয় দিয়ে ঝামেলায় না জড়িয়ে বাবা আর কাজকর্ম করব না, পুলিশ ধরছে, ওখানে গেলে ধরছে, সেখানে গেলে ধরছে, ভাতাটা নিয়ে ঘরে বসে থাকি, না খেয়ে মরি, আত্মহত্যা করি, এটাই ওরা চাইছে। আর তাই বেছে বেছে দেখুন কাদের উপরে হামলা এসব করছে পুলিশ। হ্যাঁ, যা হচ্ছে সেটাকে অবশ্যই দালাল মিডিয়া বাড়িয়ে বলছে, সেটাও ওদের ইনস্ট্রাকশনই আছে বলার, অবশ্যই। কিন্তু ঘটছে তো এটা বটেই, কিছু তো ঘটছে। তো টার্গেট কারা? যদি ভাষাভাষীটাই হয়, বাংলা বলার অপরাধে হয়, এই প্রশ্ন করুন, তাহলে বাঙালি মানে সবাই কি পরিযায়ী শ্রমিক, খেটে খাওয়া? এরকম ভাবে দেখবেন তাদের প্রোফাইল গুলো দেখুন না, তারা কত টাকা উপার্জন করে সেখানে। কিন্তু এর বাইরে কি বাঙালি নেই? অমর্ত্য সেন তো বাঙালি, তো উনি যদি ওখানে গিয়ে বাংলা বলেন রাজস্থানে, তো ওনাকে কি পেলোডারে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? মগজ যেরকম আমাদের, ওরা তেমন খবর। আগে তো মগজ তো ওরা তৈরি করে নেয়, বীজতলা তৈরি করে নিয়ে তারপরে তো বীজ বনে, তো মগজটা ওরা তৈরি করে নিয়েছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। আর আপনারা আমাদের অনেক তথাকথিত বুদ্ধিজীবীকেও দেখছি, বুদ্ধিজীবীদেরও দেখছি। সেদিন আমার এক শ্রদ্ধেয় দাদা, তিনিও কেন জানি না এই ফাঁদে পা দিলেন, তাকে শ্রদ্ধা করি অন্তত, লেখালেখি করেন, ভালো কবিতা লেখেন। যদিও এই আবহে কবিতা, বিশেষ করে ওই ট্র্যাডিশনাল কবিতা, তার কতটা মূল্য আছে বা রাখে আমার ঘোরতর সন্দেহ আছে, আমি স্ট্রেট কথা বলি। যাই হোক, কিন্তু মননশীল মানুষ, তিনি পর্যন্ত এটা নিয়ে বিচলিত। আমি তখন তাকে বললাম, আচ্ছা দাদা, বাংলা ভাষার জন্য স্বাভাবিক, আমরা কবি সাহিত্যিক, বাংলাকে ভালোবাসি, আমরা বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, ভালো, বেশ ভালো। তো আমিও তো বাংলাতেই বইপত্রগুলো লিখি, ইংরেজি বই লিখলে আরো আমার বৈভব অনেক, মানে বৈভব বলবো না, টাকা পয়সা মাল করি বেশি হতো। আমার ইংরেজি বইয়ের সুবাদেই তো আমার ইউরোপে যাওয়া, আর তো আমি ইউরোপে গিয়ে সেখানে যা সুযোগ সুবিধে পেয়েছিলাম, আমি আরো ইংরেজি বই লিখলে এতদিনে তো সমাজ, আপনারা যেভাবে বলেন যে ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়া, ওই অর্থে আর কি, তাই চলে যেতাম। কিন্তু সেটা আমি করিনি। আমি তারপরে বাংলাতেই লিখেছি বইপত্র, বাংলাতেই বলি, বাংলাতেই লিখি। তো আমি বাংলাকে ভালোবাসি না? আমার মাতৃভাষার প্রতি দরদ নেই? কোন আহাম্মক বলবে যে নেই? তাহলে আমি কেন এটা মানে ওদের তালে নাচছি না? কারণ আমি ব্যাপারটা বুঝি, খেলাটা এটা ভাষা প্রেমের আবেগ নয়, আবেগকে উস্কে দিয়ে, হ্যাঁ, ভাষাকে কাজে লাগাই। ধর্মটা আমাদের একটু আবেগের জায়গা, হ্যাঁ জানেন তো, হ্যাঁ, বুঝি না বুঝি আবেগের জায়গা, সম্প্রদায়টা আবেগের জায়গা, বুঝি না বুঝি। তেমনি ভাষাটা আবেগের জায়গা, মানে যেগুলো আবেগের জায়গা, যেখানে যুক্তি কম কাজ করে, আবেগ বেশি কাজ করে, সেইগুলোকে ওরা উস্কে দেয়। মানুষ প্রশ্ন করে না, বা বাঙালির উপর অত্যাচার? আরে বাবা, বাঙালি নয়, অসহায় গরিব মানুষ, পরিযায়ী, যাদের আর দরকার নেই, ইউজলেস ইটার্স, যাদেরকে প্রতিস্থাপিত করার চেষ্টা হচ্ছে। টপ লেভেলে তো, মধ্যবিত্ত লেভেলে তো হয়েই গেছে, এখন কোথায় ছাঁটাই হচ্ছে তো, জানেন, সরকারি ক্ষেত্রে স্কুলে নিয়োগ বন্ধ নয়, ছাঁটাই। তো ওদের ক্ষেত্রেও তো এটা বিভিন্ন কায়দায় করতে হবে, বিভিন্ন রকম ভাবে করতে হবে। পাশাপাশি কি সব পারবে না, আগেই বলেছি, কিছুটা পারবে। তো পাশাপাশি কি ওই যে বাঙালি অবাঙালি একটা খেলা খেলতে হবে। দিদি মোদি তো একসঙ্গে তাল মিলিয়ে, সমস্ত নেতারাই একসঙ্গে তাল মিলিয়ে কাজ করছে। তাই একদিকে ইউজলেস ইটার্স এর ওপর হামলা, সেদিকে ওদের এজেন্ডাটা চলছে যাতে মানুষ স্কিল এ ধরনের কাজকর্ম থেকে দূরে চলে যায়, ভয় পায়। তার বদলে সেখানে এইসব বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি যেগুলো রয়েছে, যারা সেখানে এইসব বিভিন্ন রকমের মেকানাইজেশন ব্যবহার করুক, সেটা ওরা চাইছে।
আর কি চাইছে? ওই যে দ্বন্দ্ব তৈরি করা, রিফট তৈরি করা, বাঙালি অবাঙালি, হিন্দু মুসলমান। এবার খেয়াল করে দেখুন, এদের মধ্যে আবার মুসলমানও আছে, উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান। ব্যাস, সঙ্গে সঙ্গে মুসলমান এই যে আমাদের উপর অত্যাচার হচ্ছে, তাই তো? মানে এইভাবে মানুষকে কতভাবে যে বিভক্ত করা যেতে পারে, জায়নিস শক্তিরা সেটা খুব ভালো করেই জানে। রাজারাও অতটা সফল হয়নি যেটা ওরা গণতন্ত্রের নাম করে, গণতন্ত্রকে দিয়ে, মিডিয়াকে দিয়ে যতটা সফল হচ্ছে, চরম অত্যাচারী রাজাও সে সময় সফল হয়নি অতীতে। তাই সতর্ক থাকুন, প্রশ্ন করুন, ব্যাপারটা আদৌ বাংলা ভাষার জন্য আবেগ, বাঙালি বলতে আমরা যা বলি বাংলা ভাষাভাষীর প্রতি অত্যাচার, নাকি সিলেক্ট একটা শ্রেণী খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার? যদি সত্যি সত্যি বাংলা বলার জন্য অত্যাচার হতো এরকম, তাহলে আমি সবার আগে প্রতিবাদ করতাম। যদি দেখতাম যে তাবর তাবর এলিট ক্লাসের বাঙালি, যেগুলো নাম বললাম আর কি কয়েকজনের, তো তাদের উপরও যদি বাংলা বলার কারণে অন্য রাজ্যে গিয়ে, ভিন রাজ্যে গিয়ে তারা সমস্যায় পড়তেন এবং তাদেরকে পুলিশ হ্যারাস করতো, তাহলে নয় মেনে নিতাম। সেটা তো এখনো ঘটেনি, ঘটুক আগে, তারপরে আমিও না হয় পথে নামবো আপনাদের মতো। মানে অন্তত অনলাইনে, পথে নামার গল্প বাদ দিন, অনলাইনে সরব হব, পক্ষটা অবশ্য পথে নামে, এবং সেখানে দেখবেন স্বেচ্ছাসেবী ব্যাচ ফ্যাচও আছে আর কি, লাগিয়ে অনেকে পথে নামেন, আমরা দেখেছি, আমি দেখেছি। তো স্বেচ্ছাসেবী মানুষ এমনি এমনি হয়? পিছনে ফান্ডিং না থাকলে? ব্যাচটারও তো দাম আছে, কে দিয়েছে? হ্যাঁ, পোশাকটারও দাম আছে, কে দিয়েছে? পয়সা কে দিয়েছে? পকেট থেকে দিয়েছেন? একটা সামান্য ঘরোয়া মিটিং করতে গেলে, একটা সামান্য পথসভা করতে গেলে কত খরচা হয় অদম জানে, অদম জানে। আমার সহযোদ্ধারা জানে, আমার সহযোদ্ধারা অনেকেই 2-1 বছর আগে হলেও তারা হল ভাড়া করে প্রোগ্রাম করেছেন, তারাও জানেন যে কত খরচ হয়। আর কি করে ইউনিফর্ম চলে এলো, স্বেচ্ছাসেবী লাগানো, ব্যাচ লাগানো ইউনিফর্ম, ওরা স্বেচ্ছাসেবী। ভেতরে কি হয় আমরা জানি, টাকাটা কে দিচ্ছে, ফান্ডিং কেন করা হচ্ছে, কেন আস্তে আস্তে মঞ্চ বড় হচ্ছে, স্টল বড় হচ্ছে, সব ভালো করে জানি আমি। মূল ন্যারেটিভ, জায়নিস ন্যারেটিভের সঙ্গে লেজ না নাড়ালে এখন কেউ ফান্ডিং পায় না। সে এনজিওই বলুন, রাজনৈতিক দলই বলুন, এই পক্ষ বলুন আর ওই পক্ষ বলুন, খুব ভালো করে জানি আমি। যাই হোক, এবার মূল প্রসঙ্গে ফিরে আসে। তাহলে এই যে আইআইটি গুলো, এটা কি হবে আগামী? আমি বারবার আগেও বলেছি যে নতুন বিশ্ব ব্যবস্থার একটা টার্গেট হচ্ছে অন্যতম টার্গেট মধ্যবিত্তের বিনাশ। মধ্যবিত্তের কয়েক শতাংশ মানুষ তারা উচ্চবিত্তে চলে যাবেন, টপ লেভেলে যেতে হবে তাদের কানেকশন ব্যবহার করে, বা অর্থ প্রতিপত্তি ঠিক জায়গায় কাজে লাগিয়ে যারা যাবেন। আর বাকি 95-98% মানুষ তারা কিন্তু নিম্নবিত্তে চলে যাবেন এবং আস্তে আস্তে ভাতা নির্ভর হয়ে যাবেন, কারণ জীবিকার অভাব, কারণ তারা স্বনিযুক্তির দিকে যেতে পারবেন না। বেশিরভাগই তাদের মাইন্ডসেটটা একটু তথাকথিত একাডেমিক বেসড মাইন্ডসেট হয়ে গেছে। তারা চট করে কোনো শারীরিক পরিশ্রমের কাজ করতে পারবেন না, রুটিও বেলতে পারবেন না, বা রং মিস্ত্রির কাজও করতে পারবেন না। তাদের ভাতা নির্ভর হয়ে যেতে হবে আগামীতে, সেটা ওরা জানে। তো তার প্রক্রিয়া হিসেবেই দেখুন ওরা কি করছে। একটা সময় ছিল আইআইটিতে, দেখবেন আইআইটি এবং মেডিকেল কলেজগুলোতে, আমারই পরিচিত, আমি যখন বালুরঘাট কলেজে পড়াশোনা করেছি, কলকাতায় তারপরে সেন্ট পলসে পড়াশোনা করেছে। তো যাই হোক, তো আমি সেই কলেজ লাইফেও দেখেছি আমাদের বন্ধু বান্ধবেরা, আমি ওই সব প্রফেশনে ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু আমি দেখেছি যে সাধারণ ঘরের কিন্তু মেধাবী, মানে মেধা মানে কিন্তু আমি এই ডেফিনেশনটা কিন্তু সমাজ ব্যবস্থা তৈরি করে দেয়। মেধার মানে নির্দিষ্ট কিছু কোনো আকার আকৃতি নেই, মানে এই সময়ে দাঁড়িয়ে শাসক শ্রেণী যেটাকে মেধা বলে স্বীকৃতি দেয় সেটাই মেধা। তো সেই অনুসারে তারা কিন্তু ভালো ভালো পজিশনে চলে গিয়েছিলেন, মানে টাকা পয়সা লাগেনি। কারো কারো ক্ষেত্রে হয়তো কাস্ট বেনিফিটটা সুবিধে হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যকের ক্ষেত্রে তাও লাগেনি। তারা জেনারেল কাস্টেরই ছিলেন এবং তারা মেরিটকে কাজে লাগিয়ে, মেধাকে কাজে লাগিয়ে সেই সময়
কেউ কেউ আইআইটিতে গেছেন, কেউ কেউ এমবিবিএস হয়েছেন, ডাক্তার হয়েছেন, আর বড় বড় পদে চলে গেছেন। কারো কারোর সঙ্গে এখনো যোগাযোগ হয়, কথা হয়। তো হয়েছেন, তাহলে কেন হয়েছেন? ওই যে একটা প্রথা ছিল, কিরকম সরকারি যে জায়গাটা, সিস্টেম যেটা ছিল, সেখানে যে মেধার ডেফিনেশনরা তৈরি করেছিল যে আইআইটিতে পেতে গেলে এই এই লাগে, অর্থ নয়, কিন্তু সেখানে অর্থটা মানদণ্ড ছিল না, ছিল ওটা মেধা এবং একটা নির্দিষ্ট কাট অফ। সেটা এমবিবিএস জয়েন্ট এন্ট্রান্স বলুন, মেডিকেল জয়েন্ট এন্ট্রান্সে যান ভাগ আছে, আপনারা জানেন, মেডিকেল আছে, টেকনিক্যাল, যাই হোক, সেগুলো করে তারা এই সব পদে এবং এসব পেশায় চলে গেছিলেন। তাই মধ্যবিত্ত থেকেও, টাকা পয়সা না থাকলেও, বা মধ্যবিত্তের যেমন একটা অর্থ থাকে তেমন অর্থে থাকলেও পড়াশোনার উপর ভিত্তি করে, মেধার উপর ভিত্তি করে তারা এইসব জায়গায় সুযোগ পেয়েছেন, কারণ সেখানে সরকার সাবসিডি দিয়ে তাদেরকে পড়িয়েছে। অর্থাৎ এমবিবিএস ডাক্তারকে হতে গেলে সরকারি জায়গায় ওরা মেধার উপর ভিত্তি করে যারা সুযোগ পেয়েছেন, তারা পকেটের খরচ না করে, বাবা মার ওপর বোঝা তৈরি না করে, সৃষ্টি না করে তাদের স্কলারশিপ পেয়েছেন। এবং সরকার তাদের এমবিবিএস মানে তাদেরকে একটা মিনিমাম সামান্য কিছু অর্থ, না সেই সময়ে কোনো ব্যাপারই নয় সেটা, সেটার বিনিময়ে সরকারি সাবসিডাইজড যে এডুকেশন সিস্টেম ছিল, হায়ার এডুকেশন সিস্টেম ছিল, মেডিকেল এডুকেশন ছিল, টেকনিক্যাল এডুকেশন ছিল, সেগুলো সাবসিডাইজ ছিল। তো সেখানে তারা পড়াশোনা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। কিন্তু নতুন বিশ্ব ব্যবস্থার একটা বড় দিক হলো এই সাবসিডি তুলে নেওয়া। সেটা গ্যাসের সাবসিডি তোলা বহু আগেই শুরু হয়েছে, আপনারা জানেন। সর্বক্ষেত্র থেকে সরকারি যে সাবসিডি, যেটা জনগণের টাকাতেই দেওয়া হতো, ট্যাক্সের টাকাতেই দেওয়া হতো, পকেট থেকে কেউ দিত না, সেটা তুলে নেওয়া হবে, তুলে সেটা প্রাইভেট মালিকদের হাতে, আদানি আম্বানিদের হাতে দেওয়া হবে। এটাই হলো পলিসি। তার ফলে কি হচ্ছে? তার ফলে এখন আর মেধার মানদণ্ড হিসেবে, স্কোরিং হিসেবে কাট অফ দিয়ে কিন্তু আপনার সন্তান সন্ততিরা এখন দু একজন পেলেও এটা কমে যাবে, দেখবেন আস্তে আস্তে ভ্যাকান্সি ওরা কমিয়ে দেবে। মানে এই এমবিবিএস পড়া দেখবেন অনেক এমবিবিএস কলেজকে ওরা ইতিমধ্যে বিভিন্ন অশিলায় বন্ধ করে দিচ্ছে, প্রাইভেট কলেজগুলোকে। এনএমসি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, দেখবেন কিছুদিন আগে খবরে এসেছে, ওরা তুলে দিচ্ছে, কারণ অত কলেজ ওদের লাগবে না। তো এবং প্রাইভেট কলেজ সেগুলো, তা সত্ত্বেও তুলে দিচ্ছে বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার ত্রুটি, বিভিন্ন কিছু দেখিয়ে। মোদ্দা কথা, ওদের এত কলেজ লাগবেই না। তাহলে কি হবে? ওদের পলিসিটা কি? ওদের পলিসি হচ্ছে কিছু কলেজ থাকবে টপ লেভেলে, সেটা পিপিপি মডেলে বা ডাইরেক্ট প্রাইভেটের হাতে চলে যাবে, এবং সেইখানে ফেলো করি মাখো তেল এই পলিসিতে ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। আইআইটিও দেখবেন অনেক আইআইটি উঠে যাবে, উঠে গিয়ে একটা প্রিমিয়ার প্রতিষ্ঠান তৈরি হবে, সেটা এই দেখভালে থাকবে, মালিকের দেখভালে থাকবে। তাহলে এত এত আইআইটিয়ান ওদের লাগবে না, যেটা একসময় ওদের লেগেছে বলে ওরা তৈরি করেছে উৎসাহিত করবার জন্য সবাইকে, ওই জমি জমা বিক্রি করে বা শহরমুখী করে দেওয়া, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে দিয়ে, ফিয়াট কারেন্সির লোভ দেখিয়ে, স্টেটাসের লোভে এরা সবাইকে এই একাডেমিক শিক্ষামুখী করেছিল তারা। সে কাজ এখন মিটে গেছে। এখন ওদের এত আইআইটিয়ান লাগবে না, এমবিবিএসও লাগবে না। তাহলে কি পলিসি? ফেলো করি মাখো তেল, নো সাবসিডি, এলিমিনেশন অফ সাবসিডি। আর এলিমিনেশন অফ সাবসিডি যখনই হবে, তখনই দেখবেন সেমিস্টারের ফিসগুলো বাড়তে থাকবে এবং আকাশ ছোঁয়া জায়গায় চলে যাবে। এই যেমন ধরুন গুয়াহাটির, আইআইটি গুয়াহাটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক ধাক্কায় প্রায় 11,000 10,900 টাকা বাড়ানো হয়েছে, যেটা মধ্যবিত্তের বা নিম্ন মধ্যবিত্তের সন্তান সন্ততিদের কাছে সত্যিই একটা বড় চাপ, বড় রকমের চাপ। তাই তারা প্রতিবাদে নেমেছে, কিন্তু কোনো লাভ হবে না। ক্লাস বন্ধ হবে না আলটিমেট দেখবেন কলেজে তুলে দেবে, তাও আলটিমেটলি মানবে না, কারণ এটা ভেতর থেকে, উপর থেকে, টপ মহল থেকে সিদ্ধান্ত হয়ে গেছে। এত আইআইটি লাগবে না ওদের আর, এত এমবিবিএস কলেজ লাগবে না ওদের আর। সিলেক্টেড কিছু যাদের পকেটে পয়সা আছে তারা হলে, আগামীতে তো এআই এসে গেছে, আপনারা রোবোটিক্স এসে গেছে, ভিঞ্চি রোবোটিক্স সার্জারি এসে গেছে,
তো এত তো ওদের ম্যান পাওয়ারই লাগবে না, বিল গেটস মহাশয় বলেই দিয়েছেন, ভুল কিছু বলেননি। অর্থাৎ ডাক্তারির ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেখানে মধ্যবিত্তের সন্তান সন্ততিরাই কাজকর্ম করেছে, জীবিকা পেয়েছে, সেগুলো উঠে যাবে আস্তে আস্তে। উচ্চবিত্তের যাদের কোটি কোটি টাকা আছে তারাই ডাক্তার হবে আগামীতে, আগামী কেন এখনই তো হচ্ছে। তো তার ফলে আইআইটি বলুন আর এই মেডিকেল কলেজ, মেডিকেল এডুকেশন বলুন, সর্বত্র কিন্তু আর এই মেধার ভিত্তিতে সাবসিডাইজড ওয়েতে পড়াশোনা করার সুযোগটা চলে যাচ্ছে। তাই এই ফি বৃদ্ধিগুলো অনিবার্য ছিল, আমি বহু আগেই বলেছি, এটা একটা প্রসেস। আর একটা দিক দেখুন, যেটা মেডিকেলের কথা বলছি, কি চিত্র সেখানে আমরা পাচ্ছি মেডিকেল কলেজগুলোতে। এই মুহূর্তে আমাদের দেশে 59টা ডিমড মেডিকেল কলেজ আছে, ডিমড ইউনিভার্সিটি মেডিকেল কলেজ। ব্যাপারটা কি একটু বলি আপনাদের। এবার এই ডিমড হওয়ার কিন্তু হাওয়াটা আরো বাড়বে আগামীতে, আর যেগুলো ডিমড হতে পারবে না সেগুলো বিলুপ্ত হয়ে যাবে। ডিমড ইউনিভার্সিটি ব্যাপারটা কি? মেডিকেল কলেজ ডিমড ইউনিভার্সিটি 59, অলরেডি 59খানা হয়ে গেছে আমাদের দেশে। শুনতে ভালো লাগে না, ডিমড ইউনিভার্সিটি, ওটা আসলে খেলা। কি কোন একটা প্রাইভেট কলেজই যখন ইউজিসির অধীনে থাকছে এবং এনএমসির গাইডলাইনের অধীনেও থাকছে, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, তা সত্ত্বেও এতটাই স্বাধীন যে তারা নিজেরা সিলেবাস বানাতে পারবে, ফি স্ট্রাকচার নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে, অর্থাৎ কমপ্লিট অটোনমি, যাচ্ছে তাই করতে পারবে। ফিস আর এনএমসি নিয়ন্ত্রণ করতে পারবে না, কত টাকা লাগবে মেডিকেল এমবিবিএস করতে গেলে কত টাকা লাগবে সেটা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল কন্ট্রোল করতে পারবে না, কারণ তারা ডিমড ইউনিভার্সিটি। এবং এই ডিমড ইউনিভার্সিটির পেছনে বড় বড় সব পুঁজিপতিরা সেখানে ইনভেস্ট করেছে। এবার আপনাদের সাম্প্রতিক তথ্যটা দিয়ে দিই। এইসব ডিমড ইউনিভার্সিটির 59টার মধ্যে 32টার ইতিমধ্যেই এমবিবিএস কোর্স ফি 1 কোটি ছাড়িয়ে গেছে, 1 কোটি ছাড়িয়ে গেছে। কোথাও 1,40,00,000, কোথাও 1,32,00,000, কোথাও 1.5 কোটি, এরকম হয়ে গেছে ডিমড ইউনিভার্সিটি 32খানাতে। আর বাকিগুলো কোটি ছুঁই 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 ছুঁই, আগামী বছরই দেখবেন কোটি পার, তাহলে 59টা কোটি পার হয়ে যাবে। এবার বাকি এমবিবিএস কলেজগুলো বিভিন্ন রকম কায়দায় বন্ধ করে দেওয়া হবে। আমি বলছি না সেগুলো খুব সাধু, তা বলছি না, কিন্তু অনিয়ম তো অবশ্যই আছে। ঘুষ দেখছেন, খবরে আসছে যে বড় বড় কর্তাদের, এনএমসির কর্তাকে ঘুষ দিয়ে ইনফ্রাস্ট্রাকচার না থাকা সত্ত্বেও এসব কলেজ স্টুডেন্ট ভর্তি করছে। ঠিক ভালো ল্যাব নেই, অমুক নেই, তমুক নেই, ফ্যাকাল্টি নেই, তা সত্ত্বেও স্টুডেন্ট ভর্তি করছে, বা স্টুডেন্ট নেই আদৌ সেরকম, তবু স্টুডেন্ট দেখাচ্ছে। মানে এইরকম বিভিন্ন রকমের যে ত্রুটি বিচ্যুতিগুলো, সেগুলোকে দেখিয়ে ওরা কলেজগুলোর কিন্তু লাইসেন্স বা রেকগনিশন বাজেয়াপ্ত তুলে নিচ্ছে। এরকম বেশ কিছু কলেজের বেলায়, ডজন ডজন কলেজের বেলায় এটা করা হয়েছে। আপনারা জানেন, না জানলে বলবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা আগামীতে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আগামীতে আরো চলবে এবং জোরদার হবে। উদ্দেশ্য কি শুনে আমাদের ভালো লাগে স্বাভাবিকভাবে, যে স্বাভাবিক রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে কারণ ইনফ্রাস্ট্রাকচার নেই, অমুক নেই, তমুক নেই, ঘুষ দিয়ে করা হয়েছে। তো একদিন কোথায় ছিলেন? ওই যে দুর্নীতি, আমাদের স্কুল যেমন করে শিক্ষকদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে দুর্নীতি, ওখানেও দুর্নীতি। তো একদিন কোথায় ছিলেন? দুর্নীতি হতে দিলেন কেন? হঠাৎ করে এখন আপনাদের মনে পড়েছে দুর্নীতি হচ্ছে মেডিকেল কলেজগুলোতে, তাই আমরা তুলে দিচ্ছি। জনগণ তাই ভাবছে, খেলাটা বুঝতে পারছে না। একদিন দুর্নীতি খবরা জানে, হতে দিয়েছে, সব জানে ওরা। এবার কেন? এবার যখন দেখছে যে এটা নতুন বিশ্ব ব্যবস্থা, এখন আর এত কলেজ দরকার নেই, তাই বাছা বাছা কিছু ডিমড ইউনিভার্সিটি থাকবে,
এবং তারা কোটি টাকার উপরে ফিস নেবে এবং যাদের সামর্থ্য আছে তারাই পড়বে এমবিবিএস। এত লাগবে না তো, বাকি তো টেলিমেডিসিন সব তো এখন এআই ভিত্তিক হয়ে যাবে, পাড়ায় পাড়ায় ডাক্তার লাগবে না। সরকারি হাসপাতালে রিক্রুটমেন্ট প্রায় বন্ধ, আপনারা জানেন। সরকারি হাসপাতালগুলোতে সরকারি ডাক্তারের রিক্রুটমেন্ট কত হয় আপনারা দেখে নেবেন, নার্সের রিক্রুটমেন্ট কত হয় আপনারা দেখে নেবেন, আর লাগবে না তো। তাহলে বাঁচা বাঁচা প্রাইভেট স্পেশাল সুপার স্পেশালিটি হাসপাতাল থাকবে, যেমন অ্যাপোলো, মেডিকা, এরকম থাকবে। তো এইসব টপ ডিমড ইউনিভার্সিটি থেকে 1 কোটি 1.5 কোটি দিয়ে পড়া উচ্চবিত্তের ছেলেপেলেরা তারা সেখানে অ্যাপোলোতে চাকরি করবে, মেডিকায় ডাক্তার হবে, তাদেরও টার্গেট দিয়ে কাজ করতে হবে। যাই হোক, মানে ওদের জন্যই থাকবে। তাহলে কি দাঁড়ালো? তাহলে মেধাভিত্তিক মধ্যবিত্তের সন্তান সন্ততি যাদের টাকা পয়সা নেই, কোটি টাকা নেই, তারা শেষ, ইউজলেস ইটার্স, ভাতা। আর যারা কেউ পারবেন, অন্য কাজ করতে পারবেন, অন্য জীবিকায় যেতে পারবেন, তাদের কথা আলাদা। এই হলো ওদের সর্বক্ষেত্রে। গণপরিবহন বলুন, এই যে এসি লোকাল, এসি ট্রেন, সবকে এসি করে দেওয়া, আগে বলেছি। ওদের দরকার নেই এত লোকজন, এত প্যাসেঞ্জারও দরকার নেই। ওরা 1000 প্যাসেঞ্জারের কাছ থেকে যা টাকা তুলতো, 100 জনের কাছ থেকে তাই তুলে নেবে, মিটে গেল। এটাই তো লাভ। তাই খেলাটা বুঝুন। ধরুন, আমি সহজ করে বলি, আমাদের দেশে লোক সংখ্যা কম নেই, মধ্যবিত্তের সংখ্যাও এখনো যথেষ্ট। সবাই এখনো ওইদিকে যায়নি, যাবে আগামীতে, সময় লাগবে। এখনো তো টাকা আছে অনেকের হাতে। উচ্চবিত্ত, মধ্যবিত্তের পরেই উপরের লেভেলে উচ্চবিত্ত, ওরা যে পলিসি করেছে যে এত এত মেডিকেল কলেজ, ছোট ছোট মেডিকেল কলেজও আছে, ওই বড় লেভেলের মতো ডিম ইউনিভার্সিটি নয় যেগুলো, সেখানে মিলে দেখা যাচ্ছে যে প্রতি বছর ধরা যাক, কথায় কথায় বলছি, 10,000 এমবিবিএস হচ্ছে। ওরা হিসেব করে দেখছে 10,000 এমবিবিএস আমাদের লাগবে না, কোনো দরকারই নেই। কোনো মাঝখান থেকে কি হবে, কম পয়সা দিয়ে এমবিবিএস করছে তারা। এই 10,000 এমবিবিএস ধরা যাক, কেউ 10 লাখ, কেউ 15 লাখ, কেউ 20 লাখ, এরকম টাকা দিয়ে এমবিবিএস করছে। বা কেউ হয়তো আরো কম, সরকারি কলেজগুলোতে তো আরো অনেক কম করছে। ওরা দেখলো যে না, আমার 10,000 এমবিবিএস দরকার নেই, আমার 500 এমবিবিএস হলেই চলবে, যা সিস্টেম আসছে। এই 500 এমবিবিএস দিয়েই আমার বেসরকারি হাসপাতাল যেগুলো আগামীতে থাকবে এবং পিপিপি মডেল আমার চলে যাবে। তাহলে কি করতে হবে? তাহলে ফি স্ট্রাকচারটা এমন করতে হবে যে ওই 500 এমবিবিএস থেকেই আমরা 500 কোটি, হ্যাঁ হ্যাঁ, আমি কথায় কথায় বলছি, সংখ্যাটা আরো বেশি হবে। যাই হোক, 1000 এমবিবিএস করলে 1000 কোটি টাকার একদম সলিড, কি বুঝলেন? তাহলে ওইসব 1 লাখ, 2 লাখ, 5 লাখের সব ঝামেলা, ওরা আবার এমবিবিএস করে চাকরি চাইবে, বিক্ষোভ করবে, দাবি দাওয়া করবে। এই যে গুয়াহাটিতে যেসব হচ্ছে ঝামেলা, লোক কমাও বা ভাতা ধরিয়ে দাও, ইউ ওন নাথিং বাট ইউ উইল বি হ্যাপি, মিটে গেল ঝামেলা। তো ওইটাই পলিসি সর্বক্ষেত্রে। বেসরকারিকরণ, মুনাফার বাজির এটাই একটা লক্ষ্য, যে সিলেক্ট ফিউ এর কাছ থেকে প্রিমিয়াম ভ্যালুটা তুলে নিয়ে ব্যবসাটাকে, মুনাফাটাকে নিশ্চিত করো। তাহলে এখানে মানদণ্ড কি হচ্ছে? এখানে মানদণ্ড হচ্ছে মেধা নয়, মুনাফা। দুটোই অবশ্য বাংলা ইংরেজি মিলে হলে, আলাদা হলে এম দিয়ে, মুনাফা ভিত্তিক ফেলো করি মাখো তেল। অর্থাৎ ধরুন, আপনি এইসব ডিমড ইউনিভার্সিটিতে হতে চাইছেন, আপনি কোনো একটা পরীক্ষা দিয়েছেন, ভালো রেজাল্ট করেছেন, র্যাঙ্ক করেছেন, দুর্দান্ত, আপনি মাধ্যমিকে জেলার মধ্যে প্রথম ছিলেন, বা রাজ্যের মধ্যে 2 নম্বরে ছিলেন, বা 1 নম্বরে ছিলেন। তারপরে আস্তে আস্তে আপনি ইউনিভার্সিটি টপার হয়েছেন,
হ্যাঁ, এরকম আর কি। এবং এমবিবিএস এ আপনি আপনি ওই এইচএস পরীক্ষাতেও দেখা আপনি টপার হয়েছেন বা যেটাই হোক না কেন, তারপরে আপনি এমবিবিএস পড়তে গেলেন, জয়েন্ট পয়েন্ট দিয়েছেন বা নিট দিয়েছেন, দিয়ে আপনি এমবিবিএস পড়তে গেলেন, দুর্দান্ত রেজাল্ট করেছেন, সেখানেও দারুণ র্যাঙ্ক করেছেন আপনি, দারুণ দুর্দান্ত পার্সেন্টাইল আপনার, কিন্তু আপনার টাকা নেই। আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন? পারবেন আপনি? পারবেন না। নেক্সট নেক্সট এলো বিবেচ্য কি মার্কশিট, দৌড় মশাই, এই কোর্স ফি। ও নেক্সট, এই করে করে ওরা ঠিক কোটি আলাদের খুঁজে নেবে। তাহলে কি দাঁড়ালো ওখানে? মেধা, মানদণ্ড মেধা না, মালকড়ি, মাল্লু। ট্র্যাজিক্যালি ওটা আবার দুটোই মদি, মেধা মাল দুটোই মদি, তাই তো? আর যদি ইংলিশে যান মানি, সেটাও ম দিয়ে। এবং আমাদের রাজ্যে যিনি প্রধান মানে মুখ্যমন্ত্রী, তিনিও ম দিয়ে, এবং কেন্দ্রের যিনি, তিনিও ম দিয়ে, মানে চারদিকে ম ম গন্ধ মাইরি, তাই না? হ্যাঁ, ম ম গন্ধ। সুগন্ধ না দুর্গন্ধ সেটা আপনারাই ঠিক করুন। তাহলে এটা গেল। তাহলে এবার বুঝুন, এই যে ডাক্তারেরা যারা মেধার গুলি মারুন, যারা কোটি টাকা দিয়ে ডাক্তার হবে, সে নিজের বাড়ির টাকা হোক, লোন কি করেই হোক, লোন কোটি টাকা লোন পেতে গেলেও কিন্তু একটু ধনী পয়সা করি থাকতে হয়, মর্টগেজ দিতে হয়, এমনি এমনি কোটি টাকা আপনি লোন পাবেন না, বা কানেকশন থাকতে হয়। তো এই মানসিকতা নিয়ে যারা ডাক্তার হবেন আগামীতে, হচ্ছেন, তাহলে কি তারা মানুষের সেবা করবেন বলে মনে হয়? আপনাদের সেবা করবেন? আপনাদের সেবা করার মানসিকতা নিয়ে এই তারা অগ্নিশ্বর হবেন? সিনেমাটা দেখেছেন তো, আমার অন্যতম একটি প্রিয় চলচ্চিত্র অগ্নিশ্বর, উত্তম কুমারের অভিনীত। তো হবেন? উত্তরটা আমরা জানি না, হবেন না। তাহলে তারা কি করবেন? গলা কাটবেন, মানসিকতাটা ওই রকম হবে। আর কি, লোন যারা নিয়েছেন কোনোভাবে সেটাও তারা শোধ করবেন, কোটি টাকা তো শোধ করতে হবে ওই কোর্স ফি, পাশাপাশি আরো। তাহলে এদের কাছে আপনারা চিকিৎসা করতে যাবেন না কবর? তার চেয়ে মানে সুইসাইড করাটা ভালো নয় কি? মানে নিজের মৃত্যু, আপনি স্বেচ্ছা মৃত্যু বেছে নিলেন, মানে অন্যের হাতে জবাই হওয়ার চাইতে চিকিৎসকের হাতে, মানে চিকিৎসক SHOC কে, চিকিৎসকের হাতে জবাই হওয়ার চাইতে নিজেকে নিয়ে জবাই করা ভালো না? আমি তো তাই মনে করি। তাই আবার বলছি, হাত জোর করে, আর কেউ বলবে না আপনাদের অধমের অবর্তমানে। বাড়িতে এখন গাছগাছরা লাগান, প্রাকৃতিক পন্থায় ফিরুন, হোলিস্টিক কিওরে বিশ্বাস ফিরিয়ে আনুন, শরীরকে সেভাবে তৈরি করুন, প্রাকৃতিক পন্থায় ফিরুন। নইলে কিন্তু আগামীতে এই কোটি টাকা দিয়ে MBBS হওয়া ডাক্তাররা আপনার দেখভাল করবে, আপনার সন্তানের দেখভাল করবে, এবং তারা যে কি দেখভাল করবে সেটা তো বুঝতে পারছেন, কল্পনা করলে শিউরে উঠবেন। তাদের দেখভালটা কি পর্যায়ে যেতে পারে। আপনাকে অসুস্থ করতে 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 শেষ পেনিটা ওরা নিংড়ে নেবে, এবং এইভাবে মধ্যবিত্তের বিনাশ। আরেকটা পন্থা, অনেক পন্থার মধ্যে একটি পন্থা। তাই মডার্ন মেডিসিনে যারা এখনো বিশ্বাস করছেন, তাদের কাছে যাচ্ছেন, ওষুধপত্র খাচ্ছেন, এখনো অ্যাফোর্ড করতে পারছেন, তারা আগামীতে 5 বছর পরে কি অ্যাফোর্ড করতে পারেন এবং তাদের সন্তান সন্ততিরা, সেটা আগামী বলবে। আমি আগাম সাবধান করে গেলাম আপনাদের, ক্যাভিয়েট, ওয়ার্নিং, দ্যাটস অল। আর কিছু করতে পারি না, বলতে পারি না। সচেতন হবেন কি হবেন না সেটা আপনাদের ওপরে। শুধু আমি ইকুয়েশনটা বুঝিয়ে দিলাম যে 59টা ডিমড মেডিকেল কলেজ, ডিমড মানে বুঝিয়ে দিয়েছি DEEMED, হ্যাঁ, এবং তার মধ্যে 32খানা, মানে কি 50%-এরও বেশি, তারা 1 কোটি প্লাস হয়ে গেছে, এবং
কারো 1.5 কোটি, কারো 1,40,00,000। সামনের বছরে তাই হবে এবং এগুলোই টিকে থাকবে আগামীতে। ডিমড টপ লেভেল, বললাম না মধ্যবিত্তের বিনাশ মানে শুধু মানুষ নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মাঝারি দোকানদারের বিনাশ, ছোট দোকানদারের বিনাশ। একদম ছোট যারা স্বনিযুক্তি গুমটি তারা তবু ফাইট করতে পারবে যদি একতা থাকে, কিন্তু মাঝারিগুলো তাদের আবার স্ট্যাটাস আছে, সম্মান আছে, সব কাজ করতে, তারা তো একটা ব্যবসায়ী, তাদের বিনাশ, কারণ অনলাইন তাদের খাবে। একটা গুমটির ব্যবসাকে অনলাইন এফেক্ট করে না, খেয়াল রাখবেন। একটা মাংসের দোকানদার, সে গরুর মাংসই হোক আর ছাগলের মাংসই হোক, গ্রামে গঞ্জে শহরে, তারা এখনো অনলাইন ইনসুলেটেড অনেকটাই, সবটা নয়। সেখানে মানুষ ক্যাশ দিয়েই কেনে এবং তাদের আমাজন তাদের প্রতিদ্বন্দ্বী নয়। ফুচকাওয়ালা, কোনো কর্পোরেট ফুচকাওয়ালার প্রতিদ্বন্দ্বী হতে পারেনি এখনো পর্যন্ত। এগুলো এদের মধ্যে একতাও ভালো, অন্তত আরো টিকে রাখার ক্ষমতা এরা রাখে। আর বিশেষ সম্প্রদায় কথা তো ছেড়েই দিলাম, যাদের মধ্যে একতা আছে। কিন্তু বাকি এই যে আমি আগেই এগুলো বলেছি, মেডিকেল কলেজ যেগুলো মাঝারি সেগুলো উঠে যাবে, টপ লেভেল থাকবে, সেখানে টপ লেভেল থাকবে ডিমড ইউনিভার্সিটি, ডিমড কলেজ, মেডিকেল কলেজ। প্রযুক্তির ক্ষেত্রেও তাই, ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রেও তাই। আগামীতে দেখবেন এমন এমন পলিসি আসবে যে গ্রামে দেখবেন, শহরে এখন অনেক ছোট ছোট ইংলিশ মিডিয়াম স্কুল আছে, অনেকে চালান, তাদের টার্নওভার মাত্র কয়েক লাখ। সেই স্কুলগুলোকে ওরা তুলে দেবে, তুলে দিয়ে টপ লেভেলের 5 স্টার স্কুল থাকবে ইংলিশ মিডিয়াম। পড়াতে পারলে পড়ান, নাহলে কেটে পড়ুন। পড়িয়ে কি হবে, এত পড়াশোনা করে কি হবে, ওদের কাজ মিটে গেছে। তাই ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রেও, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ওরা টপ লেভেলকে, মানে টপ লেভেল না করলে তো ব্যবসার মুনাফা নেই মশাই। ব্র্যান্ডিং করতে হবে, 5 স্টার লেভেলে নিয়ে যেতে হবে, তবেই তো মুনাফা। এইভাবে ওরা টোটাল কন্ট্রোল কায়েম করবে, আমি বহু আগেই এটা বলেছি। যাই হোক, এবারে আসছি পরের বিষয়। স্কুল সার্ভিস 5,80,000 অ্যাপ্লাই করেছে। অবশ্যই ছবিটা উৎসাহব্যঞ্জক। এক অর্থে আমি এটাই বলতে চাইছি যে সংখ্যাটা আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। অর্থাৎ একটা সংখ্যক মানুষ বুঝতে পারছেন, যুবক যুবতী, যে স্কুল সার্ভিসে বসে লাভ নেই, পয়সার নষ্ট। তবু একেবারে যে কম তা তো বলবো না। 5,80,000 মানে কত কোটি টাকা ওরা ইনকাম করে ফেলেছে ইতিমধ্যে, এই পরীক্ষাকে সামনে রেখে শিকন্ডি করে, সেটা আপনারা অনুমান করতে পারছেন কত কোটি টাকা সেটা হতে পারে। বিনা পয়সায় তো পরীক্ষায় বসতে দিচ্ছে না। তো এখন যেটা প্রশ্ন, যে পরীক্ষাটা হচ্ছে অদ্ভুত একটা খিচুড়ি পরীক্ষা, আমরা তাও জানি, এ নিয়ে আলোচনা করেছি, যেটা পরীক্ষা বন্ধ করার জন্য আদালতে শরণাপন্ন হয়েছিলেন প্রার্থীরা। মাঝখানে এমন একটা অবস্থা হয়েছিল যে পরীক্ষাটা হবে না, হয়তো হবে না, এরকম একটা জায়গাতেও চলে গিয়েছিল। কিন্তু আমি বলেছিলাম যে না, পরীক্ষা হতে কোনো সমস্যা নেই, নিয়োগ হতে সমস্যা আছে। বারবার বলেছি, পরীক্ষা মানেই নিয়োগ নয়। পরীক্ষাটা ডাইভার্সনারি ট্যাকটিক্স, যুবক যুবতীকে একটা আশার আলো, মানে খুঁড়োর কল ঝুলিয়ে, মূলো ঝুলিয়ে রেখে দেওয়া, বিক্ষোভ থমকে রাখা। আমরা আবার ইলেকশন আসছে, মাননীয় ইলেকশন, নির্বাচন, তো এটাও করে ফ্রেশাররা সবাই বসতে পারবে, এই করে একটা 35,000 সামথিং এর একটা ভ্যাকান্সি তৈরি করা হলো, দেখানো হলো, এবং পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হলো 21শে জুলাই পর্যন্ত। ওটা এক্সটেন্ড করা হয়েছিল ডেট যতদূর জানি, যাই হোক করে 5,80,000। তথ্য বলছে এসএসসি যে তালিকা দিয়েছিল যোগ্যদের 15,404, এরকম একটা, মানে তথাকথিত যোগ্য, তাদের মধ্যে নাকি 13,000 সামথিং পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে। অর্থাৎ 89% করেছে, 11% করেনি। মানে যাদের 31শে ডিসেম্বর পর্যন্ত মাইনে পাওয়ার কথা আছে, মানে চাকরির মেয়াদ আছে এই বছরের 31শে ডিসেম্বর,
ওই যে যোগ্য, তথাকথিত যোগ্য, তাদের মধ্যে নাকি 89% করেছে ফর্ম ফিল আপ, 11% করেনি। এরকম আমার পরিচিত কিছু সহযোদ্ধা আছেন যারা আমার এই স্কুল সংক্রান্ত যে ভিডিওগুলো তারা দেখে আমার সংস্পর্শে এসেছেন, তারাও করেননি, মানে তারা এই 11%-এর মধ্যে আছেন। বেশ, এমত অবস্থায় পরীক্ষা হবে এমনটাই জানা যাচ্ছে। তো এবার প্রশ্ন করুন যে তাহলে রিভিউয়ের কি হলো? আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড, যেটা বহু আগেই বলেছিলাম, যে ঠিকঠাক রিভিউ হলে আদালতে যে বিচারপতি থাকবেন তিনি যদি সংবিধানটা বোঝেন এবং জনগণের প্রতি, সংবিধানের প্রতি, দায়িত্বের প্রতি যদি সচেতন এমন কোন বিচারক যদি থেকে থাকেন যিনি এখনো বিকৃত এবং বিকৃত হননি। জানেন তো এদেশে জাজও বিক্রি হয়ে যায়, ঘোড়া কেনা বেচা হয়, হর্স ট্রেডিং হয় তো জানেন তো, এমএলএ এমপি কেনা বেচা হয় তো, আর জাজ কি। তো তেমন যদি কেউ থাকেন এবং তেমন যদি উকিল থাকেন, সিদ্ধারা সোজা হওয়া উকিল, তাহলে এই চাকরি, এই প্যানেল বাতিল হওয়ার কোনো কারণই নেই। কারণ ও একটা বড় রক্ষা কবচ, আর্টিকেল 21। কারণ নিয়োগকর্তার দোষে যাদের নিয়োগ হয়েছে তাদের উপর খাড়া আসতে পারে না। কারণ তখন যদি তাদেরকে প্রথম থেকেই বাতিল করে দেওয়া হতো, তারা এতদিনে অন্য পেশায় ঢুকে পড়তেন তো নাকি? এতগুলো বছর পরে যারা এখন সেটেল হয়ে গেছেন তাদের হঠাৎ করে টানাটানি করা যায়? তাহলে নিয়োগকর্তা এখানে দোষ করেছে, যদি দুর্নীতি হয়েও থাকে, যদিও এখানে নির্দিষ্ট করে কোনো তালিকা ওএমআর সিট তো পুড়িয়ে টুড়িয়ে দিয়েছে, আপনার জানেন কিছুই নেই ওএমআর সিট, 22 লক্ষ ওএমআর সিট পাওয়াই যায়নি, মানে মিরর কপি টপি পাওয়া গেছে, অমুক তমুক, অরিজিনাল কিছু নেই, বহু ঘোটালা আপনারা জানেন, সব আগের ভিডিওতে বলেছে। তাহলে তখনই যদি এই কর্তারা যারা ঘুষ ঘাস নিয়েছেন বলে শোনা যাচ্ছে, নেতারা, কর্তারা, আমলারা, গামলারা, তো তারা নিয়েছেন এবং তারা স্বাভাবিকভাবেই ঢুকে পড়েছেন, সুযোগ পেলে কেনা ছাড়ে। দুর্নীতি কি আদানি আম্বানিরাও করে, মাননীয়াও করেন, মোদিও করেন, সবাই করেন। দুর্নীতির সুযোগ পেলে একটু ছাড়ে। যুধিষ্ঠির কজন আছে? কজন আছে বলুন দেখি তো? তাহলে দুর্নীতির জন্য শুধু এদের ধরা হবে? রাঘব বল, ওই যে অর্থনীতি তারা কন্ট্রোল করে। সবচেয়ে বড় দুর্নীতি পরায়ণ ব্যক্তি এখন পৃথিবীতে কে? কয়েকজনের নাম বলুন, সব টপ লেভেলের এলিট চলে আসবে, বিলিয়নিয়ার চলে আসবে। বিল গেটস 1 নম্বরে, মানে আমরা যে ফ্রন্টে লড়াই করছি সেই ক্ষেত্রে। কোথায় কিছু হচ্ছে না। এত মানুষকে খুন করে, হত্যা করে, ভৌ মুজে দিয়ে তিনি বুক ফুলিয়ে করে বেড়াচ্ছেন। আঁচড় লেগেছে? লাগেনি। তাহলে দুর্নীতি কিসের? দুর্নীতি ডেফিনেশন কি? দুর্নীতির শাস্তি কারা দেয়? জোর যার মুল্লুক তার, ছোটবেলায় শুনেছেন তো? হ্যাঁ, গণতন্ত্রটা ওটা আয়স, ওরাই করেছে। কিসের জোর? অর্থের জোর, মানি পাওয়ার। আর মানি পাওয়ার ক্যান বাই এভরিথিং ইনক্লুডিং মাসেল পাওয়ার। মাসেল পাওয়ারও কিছু নয়, ওটাও কেনা যায়। বাইরে থেকে মানে দারুণ মাসেল, দারুণ শক্তিশালী, মেরে ফাটিয়ে দেবে, ওই মস্তানগুলোকেও কিনে নেওয়া যায়। জানেন তো, বাউন্সার থাকে বারগুলোতে, হ্যাঁ, বাউন্সার, বড় বড় চেহারা, ওরাও কিন্তু কৃতদাস। ওদেরকে ওই বাউন্সিং করার জন্য ওদেরকে টাকা দেওয়া হয় বারের মালিক। দেখা গেল বারের মালিক সে একটা পিংলা, মানে এইরকম একটা তালপাতার সেপাইয়ের মতো চেহারা বারের যে মালিক, কিন্তু সেরকম 10-15 খানা বাউন্সার পুষতে পারে। কেন? মানি পাওয়ার, তাই তো? ওটাই আসলে জোর যার মুল্লুক তার, মানে জোরটা আসলে টাকার জোর, এটা বুঝতে হবে। এবং পাশাপাশি ব্রেন কোথায় লাগাবেন, কোথায় খাটাবেন, যেটা ব্রাউনিজদের টাকা আছে, কিন্তু ওরা জানে কোথায় টাকাটা লাগাতে হবে, কোথায় বিনিয়োগ করতে হবে। বিল গেটস জানেন কোথায় বিনিয়োগটা করতে হবে। টাকা থাকলেই হলো না। You must know how to generate the revenue, and you must know where to invest and
when to invest and how to invest. অধম কিন্তু এগুলো জানে, অর্থনীতি, ইনভেস্টমেন্ট অনেক কিছুই জানে, একসময় বহু চর্চাও করেছে। ইচ্ছে করলে অধম কিন্তু এইসব বিনিয়োগ টিনিয়োগ করে অনেক কিছু অনেক কামাতে পারতো, জানেন তো, কামাতে পারে, এখনো পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে চরম একখানা ওই অনীহা শরীরের মধ্যে ঢুকে গেছে, তো সহ্য হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সবার তো এরকম নয়, বাকিরা এইভাবেই তো চালাবেন। তাহলে কি হলো? দুর্নীতির কারণে পুরো প্যানেল বাতিল। কিন্তু দুর্নীতিটা যারা করেছে তাদের কোনো কিছুই নেই, তারা আড়ালে। দু একজন মন্ত্রীকে ঢুকিয়ে জেলে ঢুকিয়ে জামাই আদরে রাখা হয়েছে, কিন্তু আমলা যারা ঘুষ নিয়েছেন, নেতা যারা ঘুষ নিয়েছেন, তাদের নাম প্রকাশ্যে এসেছে? আসেনি, এগুলো করানো হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, বিচার হলো একটা, ট্রাইব্যুনেশন লেটার ছাড়াই মাইনে বন্ধ করে দেওয়া হলো, অথচ অ্যালটমেন্ট বন্ধ হয়েছে কিনা তার কোনো প্রমাণ নেই, কারণ ট্রেজারি থেকে মাইনেটা হয়, অ্যালটমেন্ট থাকে। ট্রাইব্যুনেশন লেটার ছাড়া কখনো অ্যালটমেন্ট বন্ধ হয় না, আমার অধমের যতটা পড়াশোনা আছে। এমনকি ত্রিপুরায় 10,000 শিক্ষকের যে চাকরি চলে গেছিল, সেখানেও এখন যে তথ্যগুলো জানা যাচ্ছে যে বেতন কিন্তু গোস্ট অ্যাকাউন্টে ঢুকছে, অর্থাৎ বেতন অ্যালটমেন্ট বন্ধ হয়নি, ট্রেজারি বেতন বন্ধ করেনি, শুধু তাদের কাছে বেতনটা না ঢুকে অন্য জায়গায় ঢুকছে। কোথায় ঢুকছে? ত্রিপুরায় আবার মামলা টামলা হচ্ছে, যত জানি, লিঙ্কও দিয়ে দিয়েছিলাম আমি। আমাদের রাজ্যেও কি তাই হচ্ছে না? ট্রেজারি অ্যালটমেন্ট বন্ধ হয়েছে, টার্মিনেশন লেটার ছাড়া, নিয়োগকর্তা টার্মিনেশন লেটার ছাড়া ট্রেজারি অ্যালটমেন্ট বন্ধ হয়। মাইনেটা তাহলে কোথায় যাচ্ছে? মাইনেটা যাদের মাইনে বন্ধ হয়েছে, প্রশ্ন করবেন না? কে প্রশ্ন করবে? কোথায় ইউনিটি কোথায়? যোগ্য অযোগ্য, অমুক তমুক, কত রকমের ভাগ। তাই তো, কোথায় যাচ্ছে টাকাটা? কাদের কাছে যাচ্ছে? রাইট টু ইনফরমেশন করুন, আরটিআই করুন, যে টার্মিনেশন লেটার ছাড়া মাইনে চাকরি চলে যায় কি করে, করা যায়। পাশাপাশি ওই মাইনেটা ট্রেজারি থেকে বন্ধ করা হয়েছে কিনা করুন, করা তো যায়, আরটিআই তো এখনো আছে, দেখুন কি জবাব দেয়। কোথায় সেই সিদ্ধারা, কোথায় সেই মানসিকতা, কোথায়? শুধু তাই নয়, এবার দেখুন খেলাটা। বেশ কিছু নেতা, ওই যে চিন্ময় না কি নাম, আর একটা কি মেহবুব, এরা আন্দোলন করছিলেন কি রিভিউ না হলে পরীক্ষা নেওয়া যাবে না। পুলিশের লাঠিপাটি নাকি খেয়েছেন। রিভিউ না হলে, যুক্তি তো আছে অবশ্যই, রিভিউ হলো না তার আগে কেন পরীক্ষা? যদি রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্ট যদি পুনর্বহাল করে, মানে প্যানেল বাতিলটাকে ওভারটার্ন করে দেয়, তাহলে তো পরীক্ষার মানেই থাকে না। সেটা কেন হচ্ছে না? যুক্তি আছে, কিন্তু আলটিমেট কি হলো? তারাও ফর্ম ফিল আপ করেছে পরীক্ষা, হ্যাঁ, তারাও ফর্ম ফিল আপ করেছে। তাহলে কি আন্দোলনটা কেন? সিদ্ধারা কোথায়? তুমি পরীক্ষার বিরুদ্ধে আন্দোলন করবে, রিভিউয়ের দাবি করে পরীক্ষা বন্ধ করার জন্য আন্দোলন করবে, আবার তুমি বলবে না আসলে চাপ তো, আবার তারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপও করেছে। তথ্য তাই বলছে। কি বলেছিলাম, মিলে যাচ্ছে তো। এগুলো সব কন্ট্রোলড অপোজিশন, এরা কেউ আসলে প্রার্থীদের নেতা নয়, এরা হলো সরকারের নেতা, দালাল। খোঁজ নিয়ে দেখবেন, ভেতর থেকে এদের ঠিক ব্যবস্থা নেওয়া হবে। মানে এরা আসলে ডাইভার্ট করে দিয়েছে, বিভাজন করেছে আন্দোলনের নাম করে। এদের খাওয়া পড়ার অভাব হবে না, এদের ঘুর পথে কোনো না কোনো পথে চাকরি বাকরি হয়ে যাবে। বহু আগেই বলেছে, কিছু না, 5-7 বছর পরে বাড়িঘর দেখে আসবেন, ঠিকানাটা জেনে রাখবেন, আর 5-7 বছর লাগবে না, 2-3 বছর পরে বাড়িঘরগুলো দেখে আসবেন, লাইফস্টাইলটা দেখে আসবেন। এই নেতাদের, যাদের আপনারা ইতিমধ্যেই লড়াইয়ের মুখ বলে মনে করছেন, তাদের কথা বলছেন। বেশ, তো আন্দোলন জিরো। আমি বলেছিলাম এসব কোনো লাভ নেই, সব সেটিং, উপর দিকে সেটিং, নিচের দিকে সেটিং, মাঝে সেটিং, সব সেটিং। তাহলে এবারে প্রশ্ন করবেন না,
মাঝে গ্রীষ্মকালের ছুটির জন্য নাকি রিভিউ পিটিশন তোলা যাচ্ছিল না। তো গ্রীষ্মের ছুটি কতদিন চলবে? আদালত খোলেনি, কাজ চলছে না। তো 2010 সালের একটি পরীক্ষা এসেছে, সেখানকার এক ব্যক্তি নাকি তার অঙ্গে অনিয়ম হয়েছে বলে সে নাকি কটা নম্বরে ভুল উত্তর দিয়ে নাকি অনেকে চাকরি পেয়েছে, 10টা নাকি প্রশ্ন। তিনি আবার আদালতে গিয়েছিলেন 2010-এর এসএসসি, তো সেখানে মামলাকে খারিজ করে দেওয়া হয়। তিনি আবার ডিভিশন বেঞ্চে গেছেন, সেটা নাকি গ্রহণ করা হয়েছে মামলাটা। ভাবুন, এসব হচ্ছে, এসব হচ্ছে। অথচ এত বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু, 25,752 জনের জীবন জীবিকার, এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু আছে আদালতের সামনে থাকার কথা? যেগুলো নন ইস্যু সেইগুলো হিয়ারিং হচ্ছে, অ্যাকসেপ্ট করা হচ্ছে কেস, আর যেটা রিভিউ পিটিশন সেটা নিয়ে কোনো উচ্চবাচ্যই নেই। কোথায়, কবে হবে? কারণ ওরা জানে যে রিভিউ পিটিশনটা যদি ঠিকঠাক করা যায় তাহলে ওই রাইট টু লাইফ আর লাইভলিহুডের ক্লজ আছে, এখনো সংবিধান তো রয়েছে। তাই এই জাজমেন্টটা যেটা এসেছে ফাইনাল বাতিল, সেটা টিকবে না। তাই দেরি করো, ডিলে করো, বন্ধ রাখো, এই ফাঁকে স্ট্র্যাটেজি তৈরি করো কি করা যায়। কারণ ওই যে সরকারি স্কুলে ডামাডোল যত বাড়ানো যাবে, যত শিক্ষক নিয়োগ বন্ধ করা যাবে, তত প্রাইভেট স্কুলের রমরমা হবে। নেতারাও অনেক স্কুল খুলে বসেছে, প্রাইভেট স্কুল। সরকারি স্কুলে শিক্ষকের অপ্রতুলতা, ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ বন্ধ করে দেওয়া, সব হয়ে গেছে আপনারা জানেন। বিনিয়োগ বন্ধ করে দিচ্ছে, স্কুল বন্ধ করে দিচ্ছে। কেন? সরকারি হাসপাতালের একই কেস। কারণ ওই যে মালিকরা বিনিয়োগ করেছে প্রাইভেট স্কুলে, মালিকরা বিনিয়োগ করেছে প্রাইভেট নার্সিং হোমে। তাই এগুলোকে ডামাডোল অব্যাহত রাখতে হবে। আর ডামাডোল অব্যাহত রাখতে গেলে এই সবগুলো করতে হবে। যেগুলো জরুরি হিয়ারিং সেগুলোকে পিছিয়ে ফেলা, ডিলে করা, বছরের পর বছর ফেলে রাখা। দেখুন এটা কবে হয় হিয়ারিংটা, এবং সেটা তারপরে আবার কতগুলো লাগে, কতগুলো ডেট লাগে, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ। দেখতে থাকুন, খেলা অনেক বাকি আছে। আর তারপরে যদি 2030 অব্দি এরকম টেনে নেওয়া যায় বা তার কাছাকাছি, তাহলে সংবিধানটা যদি সংশোধন করে নেওয়া যায়, মানুষ তাও মেনে নেবে। আমরা ভদ্রলোক না। অ্যামেন্ডমেন্ট এনে দিল, এনে দিয়ে রাইট টু লাইফ এন্ড লাইভলিহুডটাকে তুলে দিল। কি করবেন আপনি? আটকাতে পারবেন? যদি আর্টিকেল 21টা তুলে নেয় ওরা সংবিধান থেকে, ওটা সবচেয়ে ভালো রাস্তা। ওরা তেমনটাই ভাবছে আমার বিশ্বাস, তাই সময় নিচ্ছে। দেখবেন আগামীতে যদি পার্লামেন্টে এমন সংশোধনের প্রস্তাব আসে, জায়নিস দালাল 56 ইঞ্চি তো আছেই, সুবিধা হয় আর কি। তো বেসরকারিকরণের দারুণ সুবিধা হয়। আপাতত ওই যে ওবিসি মামলা দিয়ে ঝুলিয়ে রেখে নিয়োগগুলো বন্ধ করেছে। তো কিন্তু ওই রাইট টু লাইফ লাইভলিহুড এই ক্লজটা ব্যবহার করে তো আমাদের মতো মানুষ, অন্তত মানুষকে জানানো, মানে মানুষের মাথায় ব্যাপারটা ঢোকাচ্ছে, এবং অনেকেই বলা বলি করছে যে এটা কিরকম হচ্ছে। তো এই জায়গা থেকে ওরা নিশ্চয়ই চেষ্টা করবে যে সংবিধান সংশোধনটা যদি করা যায়, প্যান্ডেমিক টুটিটা হয়ে যাবে। তাই তো? প্যান্ডেমিক টুটিটা হয়ে গেছে অলরেডি, ভারত সই করেছে। তাহলে সংবিধানটাকে যদি মনের মতো করে বানিয়ে নেওয়া যায়, ওরাই তো করেছিল, ব্রিটিশরাই করেছিল সংবিধান, মানে জায়নিস শক্তি করেছিল, সেই সময়ের প্রয়োজন রেখে করেছিল, মানুষের বিশ্বাস অর্জনের জন্য ভালো ভালো কথা সেখানে লিখেছিল, মৌলিক অধিকার দিয়েছিল। কিন্তু এখন আর তার প্রয়োজন ফুরিয়ে গেছে, এখন নতুন বিশ্ব ব্যবস্থা। তাই সেগুলোকে ওরা আবার যদি চেঞ্জ করে, অবাক হওয়ার তো কিছু নেই। তাতে প্যান্ডেমিক চুক্তিও লাগু করা যাবে, আর বেসরকারিকরণ আরো ভালো করে করা যাবে।
তো তার জন্য ডিলেইং ট্যাকটিক্সটা ওরা নেবে বলে আমার বিশ্বাস। তাহলে এবার প্রশ্ন করুন যে যারা আশা করছিলেন রিভিউ পিটিশনের, আমি বলেছিলাম যে ঠিকঠাক রিভিউ পিটিশন হলে এবং যদি বিচারকের মধ্যে বিবেক বোধ থাকে, সংবিধানের জ্ঞান থাকে, তাহলে এই সিদ্ধান্ত, প্যানেল বাতিলের সিদ্ধান্ত কখনোই আপহোল্ড হতে পারে না। হয় স্টে করা হবে, নয় খারিজ করা হবে, ডিসমিস করা হবে। কিন্তু সেটা হলো না। কেসটা উঠলে তো বিষবাও জলে। তাই এখন কি হচ্ছে দেখুন, কত কত সুবিধে। যদি পরীক্ষার আগেই রিভিউ পিটিশনটা করে দেওয়া যেত, হয় এসপার ওসপার যদি হয়ে যেত। ধরুন একজন বিবেকবান সংবিধান বিশেষজ্ঞ কোনো বিচারক, যিনি বিকৃত এবং বিকৃত হননি, তার হাতে যদি কেসটা যেত এবং তিনি যদি আপহোল্ড করে দিতেন না, উনি এটাকে মামলাটাকে বলতেন এটা রিভার্স করতে হবে, এটা চলবে না, এটা ভুল, প্যানেল বাতিল এভাবে করা যাবে না, অনেক মানুষের জীবন জীবিকার প্রশ্ন। তাহলে কি হতো? পরীক্ষাটা কেউ দিত? এতগুলো ফর্ম ফিল আপ করেছে, তাই তো? হ্যাঁ, পরীক্ষা দিত না, তো চাকরি তো হয়েই গেল, আমরা চাকরি ফিরে পেলাম, ফর্ম ফিল আপ আবার কেন করবো? প্রচুর টাকা মার যেত। আচ্ছা, প্রচুর টাকা মার যেত মাননীয়ার। পাশাপাশি আর কি ফ্রেশার ক্যান্ডিডেট যারা বসে আছে পরীক্ষার জন্য, তাদের আমরা আশার আলো জ্বালিয়ে দেওয়া হলো। না হলে 5,80,000 হয় না তো। ফ্রেশাররা প্রচুর আছে এখানে। প্যানেলের তো টোটাল সংখ্যা কত? 25,000 বা 26,000-ই ধরুন। তার মানে তার বাইরে বহু ক্যান্ডিডেট আছেন। নাহলে 5,80,000 টাকা 80,000 হয় কি করে? তাহলে তাদেরকেও ভিড়িয়ে দেওয়া হলো, একটা খিচুড়ি তৈরি করা হলো, যাতে করে পরবর্তীতে নিয়োগ না করার সুযোগ থাকে, করার নয়, না করার। এবার আপনারা হয়তো বলবেন, যারা বিশ্বাস করছেন, তারা মাননীয়াকে অনেকে এখনো সমর্থন করেন, অন্ধ আছে তো, যেমন মোদির আছে তেমনই দিদির আছে। তাহলে না আপনি এরকম বলছেন, নিয়োগ সরকারের শিক্ষক সত্যিই চাই, তাই 25,700 না এরকম ভ্যাকান্সি বের করা হয়েছে, যেখানে শিক্ষক নিয়োগ হবে, স্থায়ী পদেই হবে। আপনি সবসময় নেগেটিভ দেখেন। তো তাদের বলবো যে সত্যি সরকারের নিয়োগ করার ইচ্ছে থাকতো, যদি সত্যি শিক্ষকের দরকার পড়তো, যদি সত্যি ডামাডোল আটকানোর ইচ্ছে থাকতো, যদি সত্যি প্রাইভেট স্কুলগুলোকে রমরমা করার সুযোগ না দেওয়ার ইচ্ছে থাকতো, তাহলে এই প্যানেল থেকেই এতকে বাতিল না করে বাইরের ফ্রেশারের মতো বিশাল পুলটাকে না ঢুকিয়ে এদের মধ্য থেকেই, যদি ধরলাম আদালতের রায়টা তিনি অস্বীকার করতে পারছেন না, ধরে নিলাম, যদিও তার নামে এখন বহু আদালত অবমাননার নাকি মামলা চলছে, ওগুলো উনি থোড়াই কেয়ার করেন। আদালত অবমাননার বিরুদ্ধে বেশ কিছু মামলা আছে, তো আদালতও জানে কি হবে, উনিও জানেন কি হবে, কিছুই হবে না। ওগুলো লোককে দেখানো, এই যে মামলা মমতা ব্যানার্জির বিরুদ্ধে অবমাননা, আদালত অবমাননার মামলা, মিডিয়া, আর লোকজন কি খুশি, বাপরে, এই যে কি হবে, কিচ্ছু হবে না, সব আমরা জানি, কিচ্ছু হয় না। তো উনি যদি সত্যি চাইতেন যে শিক্ষক নিয়োগ হোক, তাহলে এই প্যানেল থেকেই আরেকটা পরীক্ষা এসএসসি নেওয়া যেত, ফ্রেশারদের জন্য আলাদা একটা নোটিফিকেশন করা হতো, যেতই, সে এখতিয়ার তার ছিল। তিনি আদালতে সেই প্রক্রিয়া করতে পারতেন যে শুধু এই বাতিল প্যানেলের জন্য একটা পরীক্ষা। এবার এমন কোন বডির মাধ্যমে পরীক্ষা নেওয়া যেখানে দুর্নীতি স্কোপটাকে মিনিমাইজ করা যায়, এসএসসি কে আমরা দায়িত্ব দিচ্ছি না বা অন্য কাউকে দিচ্ছি, বা কিছু করে, বা আদালতের মাধ্যমে দেখভালে পরীক্ষা দিয়ে আমরা সত্যিকারের যোগ্যদের আমরা খুঁজে বের করে দেব। হলো এটা?
উচ্ছে করলে করা যেত না, করা হলো না। কেন হলো না? ওই যে ঘেঁটে ঘ করে দেওয়ার জন্য হলো না। তাই প্ল্যানফুলি এটা যা করা হলো যাতে করে নিয়োগ করতে না হয়, নিয়োগ করতে না হয়। শুধু তাই নয়, এসএসসি যে তালিকা দিচ্ছে সেখানেও তো দেখা যাচ্ছে যে যোগ্য মার্জনা করবে 15,404 এরকম, যারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে, যোগ্য, তাদের নিয়োগ দাও। তাহলে কি, তাহলে কিরকম যোগ্য? আপনারা বলছেন একদিকে যোগ্য, মানে কত রকমের ঘেটে ঘ। তাদের 31শে ডিসেম্বর আপনি সুযোগ দিয়েছেন। তাহলে আপনার যদি সত্যি যোগ্য শিক্ষকদের দরকার পড়ে নিয়োগ দিতে, মানে শিক্ষকেরা হবে, স্কুলগুলো ধুকছে, এরকম যদি আপনারা মনে করেন, তাহলে এদের থেকে নিয়োগ করুন, এদেরকে আবার নিয়োগপত্র দিন বা সুযোগ দিন, বা অন্তত একটা ইন্টারভিউ এর মাধ্যমে নিয়ে নিন। তো অলরেডি যোগ্য বলে আপনারা ডিক্লেয়ার করেছেন, সমস্যা। তাতে করে তো আসল খেলাটা খেলা যাবে না। তাই অনেক পদ ছিল, যদি শিক্ষক নিয়োগ করার ইচ্ছে থাকতো তাহলে অনেকগুলো রাস্তা ছিল কিন্তু তার হাতে, আদালতকে মেনেই করা যেত সেটা, কিন্তু তিনি করলেন না। আদালতও সেটা চাইল না, আন্ডারস্ট্যান্ডিং এ চলছে। তো তার ফলে কি হলো? একটা ঘোটালা বিজ্ঞপ্তি জারি হলো, যার মধ্যে ঘোটালার বীজ আছেই এবং আগামীতে আরো মারাত্মক আকার ধারণ করবে। সেটা আমি বহু আগেই বলেছি। তাই পরীক্ষা দিচ্ছেন দিন, নিষ্কাম কর্ম করছেন এই ভেবে পরীক্ষা দিন, নিয়োগের আশা করবেন না। আবার এসএসসি মামলা, ওবিসি মামলা ঝুলছে, তার নিষ্পত্তিটাও হচ্ছে না। কেন হচ্ছে না প্রশ্ন করবেন না? ওবিসি মামলা নিষ্পত্তি হয়েছে, ওই মামলা থাকা চলাকালীন নিষ্পত্তি না হলে রিজার্ভেশন মেনে তো সরকারি চাকরি নিয়োগ দিতে হয়, আপনারা তো জানেন। তো রিজার্ভেশনের যে মামলা চলছে ওবিসির, তো সেটাই যদি নিষ্পত্তি না হয়, এত এত হাজার নাকি 2010-এর পরে ওবিসি সার্টিফিকেট নাকি সব ভুয়ো, বাতিল করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের মামলা আছে। তো সেটা না হলে কি করে নিয়োগ দেবে আপনাদের? তাই তো সমস্যা। তাহলে নিয়োগ করার ইচ্ছে নেই। আর এদিকে দেখুন, এই যে প্যানেল যেটাকে বাতিল করা হলো, সেই নিয়োগগুলো কিন্তু এই ওবিসি মামলার আগে হয়েছিল। তাই তাদেরকে পুনর্নিয়োগ দিতে গেলে কিন্তু ওবিসি মামলা দেখালে চলবে না। চলবে কি? চলবে না। অর্থাৎ তাদের মধ্যে থেকে যদি যোগ্য নির্বাচন করে বা যাই হোক না কেন, যারা অলরেডি নিয়োগ প্রাপ্ত ছিল, তারা তো, তাদের সময় তো এই মামলাটা ছিল না, তাই তারা নিয়োগ পেয়েছিলেন। তো তাদেরকে পুনর্নিয়োগ করতে, এটা আদালতের মাধ্যমেই হোক, রিভিউ পিটিশনের মাধ্যমেই হোক, রিভিউ পিটিশন দেখা গেল চাকরি ফিরিয়ে দেওয়া হলো, তাহলে ওবিসির মামলার কিন্তু আঁচ এক্ষেত্রে পড়তো না অন্তত, কারণ তখন মামলাটা বা এই ঝামেলাটা তৈরি হয়নি, ঘোটালা তৈরি হয়নি অন্তত এই ক্ষেত্রে। কারণ 2016-র এই যে প্যানেল বাতিলের কারণ হিসেবে দুর্নীতি, বিকাশবাবু যেটা তুলে ধরেছেন, পুরো সিস্টেমটাই গন্ডগোলের। কিন্তু সেইখানে ওবিসি রিজার্ভেশন মেনে নিয়োগ হয়নি বা কিছু, রিজার্ভেশন পলিসি মেনে নিয়োগ হয়নি বা কিছু, এরকম কিন্তু প্রশ্ন আসেনি, ওঠেনি। দুর্নীতিটাই মূল বিষয় ছিল, দুর্নীতি, অযোগ্য, টাকা দিয়ে ঢোকা ইত্যাদি। তাহলে ওই একটা সম্ভাবনা ছিল যদি এই প্যানেলকে সেখান থেকে যদি পুনর্নিয়োগের সুযোগ থাকতো আদালতের তত্ত্বাবধানে। কিন্তু সমস্যা, ওটা তো করবে না ওরা তো নিয়োগ করতেই চাইছে না। এটা খেলাটা বুঝুন, ওদের নিয়োগ দেওয়ার সদিচ্ছাই নেই, এত শিক্ষকদের দরকার নেই, স্কুল উঠে যাচ্ছে, স্কুল তুলে দেওয়া হবে, স্কুল মার্জ করা হবে। আর তাই ওরা কৌশলে রিভিউটাকে আটকে রেখেছে,
রিভিউ পিটিশনের গল্প এখন নেই, আটকের 20 বাও জলে। পরীক্ষার নাম করে একটা প্রহেলিকা বলুন বা ওই যে আলেয়া, আপনাদের সামনে আলেয়া এনে দিয়েছে। কি করবেন, সময় কাটাচ্ছেন, কি করবো, কিছু তো করার নেই, অন্য কোনো স্কিল নেই, ব্যবসা বাণিজ্য করার মতো পুঁজি নেই, মানসিকতা নেই, সংযুক্তি করার মতো দক্ষতা নেই, কি করব, অতএব পরীক্ষায় বসি। এরকম একটা যেন আত্মপ্রবঞ্চনার মধ্যেও অনেক ক্যান্ডিডেট পরীক্ষায় বসছেন। ফল কি হবে সে ব্যাপারে তারা ভাবছেনই না, একটা যন্ত্রের মতো। কি করব, ব্যাপারটা ওই রকম আর কি। তো যাই হোক, ওই আর কি, ওসব অনেক কিছু বলবে, ওইসব করে মাসের পর মাস, বছরের পর বছর চালিয়ে যাবে, এটাই কৌশল। এটা বহু আগে আমি বলেছি। তো একটা বলে না যে প্রবাদ আছে, দুর্বৃত্তের ছলের অভাব হয় না। দুর্বৃত্ত যদি মনে করে যে আমি এটা করব, তো ছলের অভাব হবে না, সে করেই ছাড়বে। কিন্তু সমস্যা হচ্ছে কি বলুন তো, এদেরকে যে আমি দুর্বৃত্ত বলবো তাও ঠিক বলা যায় না, কারণ সে অর্থে দেখতে গেলে ঠকবাজতে গাও যার হয়ে যাবে। আমরাও তো ব্যাপারগুলো বোঝার চেষ্টা করিনি, ফাঁদে পা দিয়েছি, প্রত্যেকেই স্বার্থের দ্বারা পরিচালিত হয়েছে। তো এই ব্যবস্থাটা ওরাই তৈরি করেছিল, সরকারি চাকরি থেকে শুরু করে সিস্টেম, প্রলোভন দেওয়া, প্যাকেজ, প্রকৃতি থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটা সফিস্টিকেটেড লাইফস্টাইলের লোভ দেখানো, এবং এগুলো ওরাই করেছিল। প্রয়োজন মিটে গেছে, ওরা এখন জাল গোটাচ্ছে। সেই জালে কিছু যাদের ওরা মনে করছে যে লাগবে আগামী নিউ ওয়ার্ল্ড অর্ডারে, তাদেরকে ওরা রাখবে, বাকিদেরকে ফেলে দেবে, ছেটে ফেলবে। বিভিন্নভাবে ছেটে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আপনারা জানেন। তো যাই হোক, অনেকেই ভাবছেন তো আমি তো পুরো ব্যাপারটাই নেগেটিভ বলে গেলাম, পজিটিভ কিছু নেই। অবশ্যই আছে। পজিটিভ কি আছে? আমি মনে করি পজিটিভ এটাই যে এই ধরনের আঘাত যেটা আসে, আঘাতটা আরো বেশি করে আসে যদি আমরা অন্ধের মতো করে বাঁচি। হঠাৎ করে একটা বড় শখ আসে, কিন্তু এই আঘাত যারা কাটিয়ে উঠতে পারবেন তারা কিন্তু নতুন জীবনের দিশা পাবেন, নতুন করে ভাবনার রসদ পাবেন। মহাকাল এই কারণেই কিন্তু এই প্রক্রিয়া আমাদের সামনে রাখে যে অনেক হয়েছে, এবার ঘুম থেকে ওঠো, এবার জাগো। তো এই ভ্যাকসিনই বলুন, মহামারী বলুন, হু বলুন, প্যান্ডেমিক বলুন, এই সব থেকে কিন্তু একটা পজিটিভ জিনিস আমরা বারবার করে পাচ্ছি। তাই আমার অনেক সহযোদ্ধারা এটা বলেন, কি বলেন, ব্লেসিং ইন ডিসগাইজ। করোনা আসলে একটা ছদ্মবেশী আশীর্বাদ, যার মাধ্যমে আমরা অনেক কিছু জানছি, প্রশ্ন করছি, ভাবছি। তাই জীবিকার ক্ষেত্রে যারা এখনো যথাকথিত সফিস্টিকেটেড লাইফস্টাইল, এই বড় বড় সব ব্র্যান্ড, অথচ টাকা নেই, ওদের যাদের অঢেল টাকা আছে তারা অসুবিধে নেই, তারা যান, অসুবিধে নেই, আইআইটিতে ভর্তি করতে পারবেন, মেধা না হলেও পারবেন, এমবিবিএস 1 কোটি টাকা দিয়ে থাকলে পড়াশোনা করতে পারবেন। তাদের কোনো আমি তাদের কথা বলছি না, তারা আমার প্রোফাইলে সেরকম কেউ আছেন বলে মনেও নেই। কিন্তু বাকিদের বলবো, সতর্ক থাকতে বলবো যে আপনারা এইসব ফাঁদে পা দেবেন না। সন্তানদের স্কিল তো ডেভেলপ করুন, খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে এই যে জীবনের কিছু স্কিল যেটা আজীবন থাকবে, সেগুলোর দিকে নিয়ে যান এবং আত্মনির্ভর হওয়ার মন্ত্র দিন। এইটা কিন্তু করলে, এবং আরো একটা বড় কাজ করুন, যেটা সুস্থতা, যেটা আমি বারবার করে বলি, আপনার মাইনে 50,000 টাকা হতে পারে, কিন্তু আপনার ফার্মা কোম্পানির চক্করে থাকলে আপনার 50,000 টাকা কিছুই মনে হবে না। হোয়ারাজ আপনার সন্তান যদি 15-20 হাজার টাকা উপার্জন করে, বা আপনিও যদি 15-20 হাজার টাকা উপার্জন করেন, কিন্তু আপনি যদি প্রাকৃতিক পন্থায় থাকেন, হোলিস্টিক কেয়ারে থাকেন, চিন্তা ভাবনার দিক থেকে আপনি যদি
এই স্তরে বিচরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার 15-20 হাজার টাকাও 1 লাখ টাকার সমান হয়ে যাবে, কারণ আপনি ফার্মা কোম্পানির পেছনে খরচ করবেন না। অর্থাৎ ইনডাইরেক্টলি কিন্তু আপনি আপনার জীবনযাপন আরো সুন্দরভাবে চালাতে পারবেন। এগুলো অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, জানার আছে। আমাদের মধ্যে অনেকেই সেগুলো চর্চা করছেন, ভাবছেন। যাই হোক, আজ এই পর্যন্তই। অনেকক্ষণ আপনাদের সামনে রইলাম, প্রশ্ন করবেন। অনেকেই হোয়াটসঅ্যাপে অনেক প্রশ্ন করেছেন, আমি উত্তর দেব আগামীতে অবশ্যই। আর বইপত্রের ক্ষেত্রে তো বারবার বলেছি, আপনারা অনেক বই সংগ্রহ করুন। যারা দূরে আছেন তারা হোয়াটসঅ্যাপে জানান যদি কুরিয়ারে নিতে চান। কলেজ স্ট্রিটের ঠিকানা আমার প্রোফাইলে ইউটিউবেও দেওয়া আছে, সেখান থেকেও বই সংগ্রহ করতে পারেন। সঙ্গে থাকুন, চেতনা ছড়িয়ে দিন। আর ম্যালেরিয়ার ভ্যাকসিন আমাদের দেশে ICMR এর সঙ্গে যৌথভাবে বিল গেটস আরও একটি বানাচ্ছেন। এই নিয়ে পরে ভিন্ন লাইভ করব। খুব উদ্বেগজনক বিষয় আর কি। আমাদের ম্যালেরিয়া ভ্যাকসিনের জন্য তৈরি থাকতে হবে, এবং আগামীতে আরও একটি লাইভ করব, যেটা মানসিক প্রস্তুতি নিয়ে শোনা ভালো, তবে এখন আমি করছি না। সেটা হলো যে এইডস, করোনা ভ্যাকসিন থেকে এইডসের সম্ভাবনা আগামীতে কতটা, এ নিয়ে আমি আগে ভিন্ন ভিডিও করেছিলাম, কিন্তু সাম্প্রতিককালে আরও কিছু রিসার্চ আমার কাছে এসেছে, যেগুলো খুব শিউরে ওঠার মতো রিসার্চ। তো সে নিয়েও আমি একটি ভিন্ন, মানে করোনা ভ্যাকসিন এবং এইডস, কারণ এইডস ভ্যাকসিনও ওরা ভালো রকমভাবে এগোচ্ছে আর কি, খুব ভালো রেজাল্ট পাচ্ছে ওরা, দাবি করেছে। এবং মেঘালয়ে এইডস যেটা স্ক্রিনিং, বিয়ের ক্ষেত্রে দম্পতিদেরকে এইডস টেস্ট করা, সেটা বাধ্যতামূলক হওয়ার দিকে যাচ্ছে। তো এইডস নিয়ে হঠাৎ করে ওরা কেন আবার উঠে পড়ে লাগলো? ভ্যাকসিন, স্ক্রিনিং এবং রিসার্চ আমার কাছে আছে, সেটা খুবই উদ্বেগের বিষয়। তো এই বিষয়েও আমাদের সচেতন হতে হবে, যারা বিশেষ করে যারা ভ্যাকসিন নিয়ে ফেলেছেন তাদেরকে, এবং যারা আমাদের সহযোদ্ধা পাঠক আছেন তারা যাতে করে আগামী ভ্যাকসিনগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে পারেন, সে কারণে তাঁদেরও এই বিষয়গুলো জানা বোঝা অত্যন্ত জরুরি। পরবর্তী লাইভে আলোচনাগুলো আমি রাখবো। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন।